যা করার সাবধানে করবেন, কিন্তু আমাদের মেয়ে যাতে বুঝতে না পারে তাকে গোপনে ধর্ষণ করা হচ্ছে। আরে অজ্ঞান মানুষ কি করে বুঝবে? আর তাছাড়া আমি এমন কিছু করব না যাতে সে পরে কিছু আন্দাজ করতে পারে। ঠিক আছে, এবার ভিতরে যান। তবে হ্যাঁ, সময় কিন্তু 1 ঘন্টা, তবে 1 মিনিটও বেশি নয়। ক্লায়েন্ট ভদ্রলোক আর ভদ্র মহিলার দিকে বাঁকা চোখে তাকালো, তারপর টাকার একটা মোটা বান্ডেল ছুঁড়ে মেরে ভেতরে ঢুকে পড়লো। ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরে পরপুরুষ ঢুকিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে তার বাবা মা পাহারা দিচ্ছে। এভাবেই তারা রাতের পর রাত নিজেদের মেয়েকে অজ্ঞান করে দেহেও ব্যবসা করায়, যার বিনিময়ে তাদের ভাগ্যে জুটে একটা বড় অঙ্কের বান্ডেল। বাবা ঘড়ির কাঁটার দিকে শকুনের মতো তাকিয়ে আছে, কখন 1 ঘন্টা শেষ হয়, আর মা পাশে দাঁড়িয়ে টাকা গুনছে। যদি একটা নোট কম পড়ে যায় তবে ক্লায়েন্টের আর রক্ষা নেই। আজ 1 ঘন্টা পূর্ণ হবার 4-5 মিনিট আগে ক্লায়েন্টের শার্টটা গায়ে জড়াতে জড়াতে বাইরে বেরিয়ে এলো। খাসা আছে, বোঝাই যাচ্ছে। হুশ, পুরনো জিনিস, আবার আরেকদিন আসবো। আসবেন আসবেন, অবশ্যই আসবেন। 1 মাসের ভিতর আসলে ভালো ডিসকাউন্ট আছে। লোকটা ডিসকাউন্টের কথা শুনে হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। তার পেছন পেছন ভদ্রলোক আর ভদ্রমহিলা তাকে এগিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল তারা। এদিকে সেই ধর্ষিতা অর্থাৎ আমাদের গল্পের হিরোইন রাত্রি ধীরে ধীরে জেগে উঠল। মেডিসিনের প্রভাব কাটতে শুরু করেছে তার। তখন প্রায় সকাল। হাতে পায়ে প্রচুর ব্যথা, শরীরের আরো নানা জায়গায় ব্যথা অনুভব করছে রাত্রির, যা চাইলেও সে কারোর সাথে শেয়ার করতে পারবে না। আজকাল সে প্রায় অসুস্থ থাকে। প্রতিদিন রাত্রে মা তাকে আদর করে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর প্রচুর ঘুম পায় তার। ঘুমে বিভোর হয়ে পড়ে। একবার ঘুমিয়ে পড়লে সকালের আগে আর ঘুম ভাঙে না। কিন্তু রাত্রির কাছে একটা বিষয় খটকা লাগে, আর সেটা হলো সে মাঝে মাঝে অনুভব করে কেউ যেন কষ্ট দিচ্ছে তাকে। তখন ভীষণ যন্ত্রণা হয় তার, কিন্তু দুর্ভাগ্য তখন ঘুমের পাল্লা এতটাই ভারী থাকে তার সামনে সেই যন্ত্রণার অনুভব হেরে যায়। অনেকবার নিজের মায়ের সাথে কথাটা শেয়ার করেছে। মা ওকে বোঝানোরও চেষ্টা করে এগুলো আসলেও স্বপ্ন, স্বপ্নের ঘোরে এমন অদ্ভুত অনুভব হয় তার। অবশ্য রাত্রি এখন তার মায়ের কথাই মেনে নিয়েছে। ও নিজেও বিশ্বাস করে রাতে যা হয় সবল ভ্রান্তি, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু সকালবেলা শারীরিক যন্ত্রণা এবং বিভিন্ন পরিবর্তন এর কারণ জানা নেই রাত্রির। মাকে জানালে মা তাকে ওষুধ এনে দেয়। ওষুধ খেলে কমেও খানিকটা। এদিকে সূর্যের আলো চোখে পড়তে আড়মোড়া ভেঙে উঠে বসলো রাত্রি। হঠাৎ চোখ চিরামনের অজান্তেই বিছানা চাদরের উপর পড়ল। দেখতে পায় তার উপরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এটা দেখে বেশ ঘাবড়ে যায় সে। এত পরিমাণ রক্তের উৎস কি হতে পারে জানা নেই। এরপর বিছানা থেকে নেমে এলো রাত্রি। মেঝেতে পা রাখা মাত্রই ব্যথায় সারা শরীর কেঁপে উঠল তার। 2 পায়ের জয়েন্টে ভীষণ পেইন হচ্ছে, যার কারণে হাঁটা মুশকিল হয়ে পড়েছে। কিন্তু যে কারণেই হোক বাথরুমে যে যেতেই হবে তাকে। পায়ে ভর দিয়ে কোনো মতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে রাত্রি বাবা মা তাদের ঘরে দুজন একটা বিষয় গম্ভীর আলোচনা করছে। আমরা প্রতিদিন মেয়েটার সাথে কি ঠিক করছি এটা? মানে কি বলতে চাইছো তুমি? বলছি ওকে কয়েকদিনের জন্য ছাড় দেওয়া যায় না? পরে না হয় আর আবার। বাবা গো বাবা, বলছি এত দরদ কোথা থেকে আসে তোমার? একবার ভেবে দেখেছো? এই যে ভালো থাকতে পারছো, ভালো খেতে পারছো, এসব কিসের জন্য? সেসব বুঝি আমি, কিন্তু একটা কথা বলো তো, রাত্রি যদি আমাদের নিজেদের মেয়ে হতো এটা করতে পারতে কিছুতেই? ভদ্রলোক কথাটা বলাটা মাত্রই রাত্রির মা তার মুখটা চেপে ধরল। মাথা কি খারাপ হয়ে গেল তোমার? এক কথা মুখে থেকে কি করে বের হলো তোমার? কেন, ভুল কিছু বললাম? রাত্রি যদি জানতে পারে আমরা ওর বাবা মা নই তবে কি ঘটবে একবার কল্পনা করে দেখো। এই কথা একবার বলেছো ভালো কথা, আর যেন ভুলে মুখ থেকে বের না হয়, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। শোনো, একটা ভালো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে গতকাল, তাকে আজকে ডেট দিয়েছে। বয়স খুব একটা না, এই 23-24 হবে। বুঝতে পারছো, এদের থেকে বেশি টাকা হাতানো চায়। আমি প্রথমবার যে রেট দিয়েছি তাতেই এক কথায় রাজি হয়ে গেছে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। হ্যাঁ,
ভালো তো হবে। টাকার কথা শুনেছ, এখন আমার কথা তো ভালো লাগবে। রাত্রির বাবা চুপ হয়ে গেল। দেখো, আমি যদি ফের ওই বেওয়ারিশ মেয়েটার প্রতি দরদ উঠতে দেখছি তোমার, সেদিন তোমার একদিন কি আমার একদিন, একদম আমার কাজে ঝামেলা করার চেষ্টা করবে না। ওর প্রতি দরদ কে দেখায়? আসলে শুধু টাকার কথা ভাবলেই হয়? তা মেশিনটারও যত্ন নিতে হয় মাঝে মাঝে, নয়তো দেখবে একদিন সে টাকা দেওয়া বন্ধ করে দিবে। ভাত বকা বন্ধ করো, থামো এবার। অগত্যা ভদ্রলোক নিজের স্ত্রীর কাছে নতি স্বীকার করল। এ প্রথম নয়, যখনই সে নিজের স্ত্রীকে কোনো পরামর্শ দিতে আসে, সে নিজের যুক্তি দিয়ে থামিয়ে দেয় তাকে। নিজের স্ত্রীকে প্রচুর ভয় পায় রাত্রির বাবা। তার ভেতরে কিছুটা হলেও রাত্রির জন্য সিম্পেথি কাজ করে, কিন্তু স্ত্রীর সামনে সেটা প্রদর্শন করার মতো সাহস হয় না তার। সবসময় ভয়ে চুপসে থাকতে হয়। এদিকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমে ফিরে আসলো রাত্রি। মা নাস্তা নিয়ে এলো ওর জন্য, সাথে একটা ওষুধ। নাস্তাটা কর মা, আর এটাও খেয়ে নে। কিসের ওষুধ এটা? তোর ব্যথার। আর কি? তুমি জানলে কি করে আমার এখন ওষুধ প্রয়োজন? আমি কিছু বলিনি তো তোমায়। আরে মা, আমি তোর মায়েরা সব বুঝতে পারে, তাদের বলতে হয় না। এত বকবক না করে খেয়ে নে তো। রাত্রি তার মায়ের সামনে খাবার খেতে লাগলো। রাত্রি মা রাতেই ক্লায়েন্টকে দেখে আন্দাজ করতে পেরেছিল সে বাড়াবাড়ি করে ফেলবে, তাই নিজে থেকেই ওষুধ নিয়ে এসেছে। না, মেয়েকে ভালোবেসে নয়। মেয়ে ওষুধ খেয়ে সুস্থ না হলে রাতের কাজ হবে কি করে? আর কোনো কিছু টেনশন না থাকলে এই টেনশন মাথায় ঘোরে তার। মেয়েকে ভালো খাইয়ে পড়িয়ে তাকে ক্লায়েন্টের জন্য প্রস্তুত করে রাখতে এক চুলও কার্পণ্যতা করে না সে। একটু পরে ড্রয়িং রুম থেকে রাত্রির বাবার কণ্ঠস্বর ভেসে আসলো। সে তার স্ত্রীকে ডাকছে। মা রাত্রিকে তার রুমে রেখেই নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে একজন বৃদ্ধ লোক বসে আছে। রাত্রির মা তাকে দেখে চমকে উঠল। হে কি, আপনি আমাদের বাসায় কেন এসেছেন? আর তুমি এনাকে কিছু বলছো না কেন? মহিলা তার স্বামীর উদ্দেশ্য করে বলল, আরে ইনি আগে কি বলতে চায় সেটা তো শুনো। এত বছর পরে আমাদের আবার কোনো দরকার পড়লো? কেন এসেছেন বলুন? আপনি ভয় পাবেন না, আমি থাকতে আসিনি এখানে। তো কেন এসেছেন? দেখুন, এমনিতে অনেক টাকা দিয়েছি আপনাকে, এখন কিন্তু আর কিছু দিতে পারবো না। আমি টাকা চাইতেও আসিনি, কিছু দিতে এসেছি, যা অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার। দিতে এসেছেন? কি দিতে এসেছেন? আজ থেকে প্রায় 15 বছর আগে। হ্যাঁ, 15 বছর আগে 20,000 টাকা দিয়ে আপনার থেকে একটা মেয়ে বাচ্চা কিনেছিলাম, তার কিছুই ভুলিনি আমরা। আপনি বড্ড বেশি কথা বলেন, আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। ভদ্র মহিলা চুপ হয়ে গেল। আমি যখন আমার 4 বছরের মেয়েকে বিক্রি করি আপনাদের কাছে, ওর ব্যবহৃত সমস্ত জিনিস সাথেই নিয়ে এসেছিলাম, কিন্তু তখন আমার একটা ভুল হয়ে যায়। একটা দামি জিনিস আমি নিতে ভুলে গিয়েছিলাম সেদিন, আজ সেইটা ফেরত নিতে এসেছি। কি জিনিস? বৃদ্ধ লোকটি তার পকেট থেকে একটা সোনার লকেট বের করলেন। এই যে এটা আপনাদের, আমি তখন বলিনি রাত্রি আমার নিজের মেয়ে নয়, ওকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিলাম আমি। এরপর নিজের কাছেই রেখে দিই, লালন পালন করি। একদিন সুযোগ বুঝে বিক্রিও করে দিয়েছিলাম আপনাদের কাছে, কারণ আমি সবসময় ভালোই চেয়েছি ওর। আমি জানতাম আমার থেকে আপনাদের কাছেই ও অনেক ভালো থাকবে। আর এই নিন ওর জিনিস, যা ওর গলা থেকে পেয়েছিলাম আমি। এটা নিন আর আমাকে দায়মুক্ত করুন। সব বুঝলাম, কিন্তু এতদিন বাদে নিজের কর্তব্যের কথা মনে পড়লো আপনার? বিষয়টা খটকা লাগলো আমার। আসলে আমি লকেটটা হারিয়ে ফেলেছিলাম বহু বছর পরে, গতকাল খুঁজে পাই, তাই আর দেরি করিনি, নয়তো অনেক আগেই ফেরত দিতাম। বৃদ্ধ লোক রাত্রির মায়ের হাতে লকেটটা দিল। লকেটটা হাতে পেয়েই তারাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে লকেটটা খুলতে থাকে। ভেতরের দৃশ্য দেখে আঁতকে উঠে দুজনে। লকেটের ভেতর দুটো ছবি, একটা রাত্রির বাবার আর একটা রাত্রির মায়ের। এটা সেই লকেট যে লকেট তাদের বাচ্চার গলায় ছিল, আর সে মাত্র 1 মাস বয়সে হারিয়ে যায়। তারপর আর ভদ্রমহিলার কোনো বাচ্চা হয়নি। 4 বছর পর এই লোকটার থেকে রাত্রিকে কিনে নেয় তারা। তবে কি রাত্রি কোনোভাবে এদেরই হারিয়ে যাওয়া সেই মেয়ে? কথাটা ভাবতেই বুক মোচড় দিয়ে উঠল তাদের।
মুহূর্তে মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। কি হলো? আপনাদের দুজনকে একদম বিচলিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এদিকে বৃদ্ধ লোকটি রাত্রি বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, না, আমরা ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি রাত্রিকে প্রথম ঠিক কোন জায়গায় খুঁজে পেয়েছিলেন? আমার বাড়ির কাছেই। আমি ময়লা পরিষ্কারের কাজ করতাম তখন। রাস্তায় ময়লা সংগ্রহ করে গাড়িতে নিয়ে যাওয়াই আমার ডিউটি ছিল। একদিন সকালবেলা কাজ করার সময় আমার এক লোক প্রথম রাত্রিকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে। তারপর আমি ওকে নিজের সাথে নিয়ে যাই। আমার স্ত্রী কোলে তুলে দেই। সেই দিন আমার স্ত্রী কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু দুর্ভাগ্য, দেখুন, তার কিছু বছর পরেই আমার স্ত্রী মারা যায়। বড্ড একা হয়ে পড়ে রাত্রি। আমিও কাজের জন্য সময় দিতে পারি না ওকে। এরপর সিদ্ধান্ত নেই ওর এমন একটা ব্যবস্থা করব যাতে ও সারা জীবন সুখে থাকতে পারে। এরপর আপনাদের সাথে পরিচয় হয় আমার। যেহেতু আমি ওর আসল বাবা ছিলাম না, তাই দত্তক দেওয়া সম্ভব হয়নি আমার জন্য। আপনারাই এক প্রকার জোর করে মোটা টাকা দিয়ে কিনে নিয়ে যান ওকে। আমার কিন্তু টাকার বিষয়ে চরম আপত্তি ছিল তখন। যদি চান আমি টাকাটা এখনো ফেরত দিতে পারিনি, কারণ আমি কখনোই চাইনি আমার মেয়েকে অন্য কারো কাছে বিক্রি করতে। রাত্রি বাবা মায়ের বৃদ্ধ লোকের কথায় তেমন ভ্রুক্ষেপ নেই। এক ব্যক্তির ভাবনার জগতে ডুবে আছে দুজন। তাদের মুখে কোনো কথা নেই। বৃদ্ধের এদের হাবভাব একদম ভালো লাগলো না। আচ্ছা, রাত্রি কোথায়? ওকে কি একটিবার দেখা যাবে? কেন, তার সাথে দেখা করে কি কাজ আপনার? বাহ, এত বছর পরে এসেছি, মেয়েটাকে দেখবো না? ও কি বাড়িতে আছে? না, এখন কারোর সাথে দেখা হবে না, আপনি চলে যান দয়া করে। আমি জানি আপনাদের ভয়টা ঠিক কোথায়। বিশ্বাস করুন, আমি ওকে কিছুই বুঝতে দেব না। আপনাকে বলছি তো দেখা হবে না। আর একটা ভুলে যাবেন না, মেয়েকে দান করেননি আপনি, মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছেন। আপনার জোর খাটানোর জায়গা এটা নয়, বুঝতে পারছেন? আশা করি দয়া করে চলে যান। বৃদ্ধ বুঝতে পারলো এদের সাথে কথা বলা বেকার। অগত্যা উঠে চলে গেল সে। এদিকে রাত্রির বাবা মা বিমর্ষ হয়ে পড়ে আছে। তারা এখনো জানে না রাত্রি সত্যি তাদের মেয়ে কিনা। শুধুমাত্র একটা লকেট যথেষ্ট প্রমাণ হতে পারে না। লকেটটা তাদের মেয়ের গলা থেকে কোনোভাবে অন্য কারো গলায় তো যেতে পারে। আর এই বৃদ্ধ লোকটাই যে সব সত্যি বলছে তার কি প্রমাণ? সবকিছু মিলিয়ে একটা গোলক ধাঁধার ভেতর পড়ে গেল দম্পতি। একটু পরে তাদের কাছে একটা ফোন কল আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আজকের ক্লায়েন্টের নাম্বার। এটা দেখে বুক ধরফর করতে লাগলো তাদের। কাঁপা কাঁপা হাতে রাত্রির মা ফোনটা রিসিভ করলো। হ্যাঁ, বলুন। শুনুন, কিছু কথা আছে আপনাদের সাথে। কি কথা? আমি কিন্তু সন্ধ্যার পরেই আসবো। বেশি রাত করা আমার পক্ষে সম্ভব নয়। মেয়েকে যেভাবে হোক 8টা-9টার ভেতরে রেডি করে রাখবেন। এটা কি বলছেন আপনি? এটা তো খুব চাপের হয়ে গেল। আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ম্যানেজ করে রাখবেন। টাকা নেবার সময়ে এক একটা নোট কতবার করে গুনে নিয়েছিলেন মনে আছে নিশ্চয়ই? লোকটা এই বলে কলটা কেটেও দিল। ফোনটা হাতের থেকে ধপাস করে সোফার উপর বসে পড়ল রাত্রির মা। এটা তুমি কি করলে? লোকটাকে কেন মুখের উপর না বলে দিলেন? রাত্রি বাবা ছুটে এসে তার স্ত্রীকে বলে, না করব, কিভাবে না করে দিতাম আমি? অ্যাডভান্স 10,000 টাকা নিয়েছি, ভুলে গেছো? এখনো কি করে এই টাকা ফেরত দেব আমরা? সেই উপায় আছে? আমি এত কিছু জানি না রাত্রিমা। একটি বার ভেবে দেখো, রাত্রি যদি সত্যি আমাদের মেয়ে হয়ে থাকে তখন নিজেদের কিভাবে ক্ষমা করব আমরা? আমাদের দুজনের ডুবে মরা ছাড়া উপায় থাকবে না তখন। সেই চিন্তা কি আমার নেই? কিন্তু এখন কি করব আমরা, তুমি বলো। দেখো, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এ কোন বাজে অবস্থায় ফাঁসিয়ে দিল আল্লাহ আমাদের, তিনি ভালো জানেন। আমি লোকটাকে না করে দিব। ফোন লাগাও। তুমি নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে পারো না। আমি আগে না হয় না জেনে অনেক পাপ করছি, কিন্তু এখন জেনে শুনে নিজের মেয়ের এই সর্বনাশ করতে পারবো না। হ্যাঁ, আমি জানি না রাত্রির সত্যি আমাদের মেয়ে কিনা, কিন্তু সন্দেহের
বসে হলেও এই কাজ করতে পারবো না আমি। ঠিক বলেছ, আমি ফোন করে না করে দিচ্ছি, আর টাকা যেভাবে হোক ফিরিয়ে দিব আমরা। রাত্রির মা ক্লায়েন্টের নাম্বারে ডায়াল করতেই হতাশ হয়ে পড়ে। নাম্বারটা বারবার আনরিচেবল বলছে, তার মানে লোকটা ফোন বন্ধ করে রেখেছে। এবার দম্পতি আরো বেশি চিন্তায় পড়ে গেল। এই মুহূর্তে জলে কুমির, ডাঙায় বাঘ অবস্থা তাদের। এমনিতে তাদের কাজটা চরম বেআইনি, এগুলি নিয়ে ক্লায়েন্টদের সাথে একেবারে বাড়াবাড়ি করা যাবে না। আবার মেয়েকেও সর্বনাশের হাত থেকে তো বাঁচাতে হবে। সারাদিন তাদের এই চিন্তার ভেতর কেটে গেল। বিকেলবেলা বারান্দায় বসে দুজনে নিজেদের ভেতর আলোচনা করছে। রাত্রিমা, আমি একটা উপায় খুঁজে পেয়েছি, যদিও জানি না সেটা কতটা সফল হবে। কি উপায়? আমরা রাত্রিকে ওই লোকটা মানে ওর পুরাতন বাবার কাছে রেখে আসি কিছুদিনের জন্য। ওনার কাছে রাত্রি সব থেকে বেশি নিরাপদ থাকবে। এখানে আমাদের দুজনের ওপর যতই ঝড় বয়ে যাক না কেন, তার আশ্রয় অন্তত মেয়েটার পর্যন্ত পিছনে না। এটা ভালো কথা বলছো, কিন্তু আজ সকালে লোকটার সাথে যে ব্যবহার করছি দুজনে, এখন কোন মুখে যাবে তার কাছে সাহায্য চাইতে? সেটা নিয়ে তুমি ভেবো না এখন। উনি রাত্রিকে এখনো অনেক ভালোবাসেন। আমরা সাহায্য চাইলে না করতে পারবেন না। ঠিক আছে, তাহলে তাই চাও, এখনই বেরিয়ে পড়ো, কথা বলো ওনার সাথে। যদি রাজি হয়, রাতের অন্ধকারে রাত্রিকে রেখে আসবো তার কাছে। রাজি হবে আমি জানি, কিন্তু আমাদের উচিত একটিবারের জন্য হলেও ওনার কাছে যাওয়া, ওনার অনুমতি নেওয়া। রাত্রির বাবা মা চায় রাত্রিকে এই ক্লায়েন্টের থেকে কিছু দিনের জন্য দূরে রাখতে, এছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে 1 ডজনের উপর ক্লায়েন্ট বুক করে রেখেছে তারা। এত বড় ধকল সামলাতে রাত্রিকে সবার ছায়া থেকে দূরে পাঠানোর বিকল্প নেই। এই ভেবে রাত্রির বাবা বৃদ্ধের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দীর্ঘ 15 বছর পরও এখানে সমস্ত পথ ঘাট জলের মতো পরিষ্কার ভদ্রলোকের কাছে। গাড়ি থেকে নেমে কিছু পথ হেঁটে যেতে হয়। চিপা গলি দিয়ে বৃদ্ধের বাসার উদ্দেশ্যে পা চালাতে লাগলো সে। এক পর্যায়ে পৌঁছেও গেল। দরজার কাছাকাছি আসতেই ভেতর থেকে একটা মেয়ে কণ্ঠস্বর ভেসে আসলো তার কানে। হঠাৎ সে তার পা জোড়া থামিয়ে দিল। জানালার ফাঁক দিয়ে উঁকি মরে দেখার চেষ্টা করছে বৃদ্ধের ঘরের ভেতরে কে আছে, কারণ তার জানা মতে মৃত্যু এখানে একাই থাকে। তার ঘর থেকে মেয়েদের গলার আওয়াজ ভেসে আসা অস্বাভাবিক। জানালার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য ভালো করে অনুধাবন করা যাচ্ছে না, তবুও সে আপ্রাণ চেষ্টা করছে কিছু দেখার জন্য। মেয়েটা কথা বলতে বলতে একসময় জানালার সামনে চলে আসলো। তাকে এক ঝলক দেখে ভদ্রলোক চমকে উঠল, ভয়ে 2 পা পেছনে সরে গেল। হে খোদা, এটা কি দেখছি আমি? এ তো আমার মেয়ে রাত্রি, যাকে বাড়িতে রেখে এসেছি আমি। কিন্তু রাতেও এই পুরাতন বাবাকে তার ঠিকানা জানালো কি করে? আর ও এই সময়ে এখানেই বা কি করছে? দেখে তো এদের বহুদিনের পরিচিত মনে হচ্ছে। যদি তাই হয়, এই বৃদ্ধ সকালে সব অস্বীকার করলো কেন? নিজের কাছে নিজেই প্রশ্ন ছুড়ে দিল রাত্রির বাবা। আতঙ্ক আর বিস্ময়ে গলা শুকিয়ে যেতে লাগলো তার। এদিকে মেয়েকে এক পর্যায়ে জানালার একেবারে কাছে চলে এসেছে। এরপর কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে হঠাৎ জানালাটা খুলে ফেলল। রাত্রির বাবা স্পষ্ট দেখতে পাচ্ছে তার সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাও হতবাক। দুজনে দুপ্রান্ত থেকে স্থির হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর ঘোর কাটতে রাত্রির বাবা ঘরের ভেতর ছুটে যায়। উল্লেখ্য দরজাটা ভেতর থেকে খোলা ছিল, উনি বুঝতে পারেননি আগে সেটা। ঘরের ভেতরে ঢুকে ভদ্রলোক নিজের মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটুকু সময়ের ভেতরে একটা মানুষ কোথায় উধাও হয়ে যেতে পারে মাথায় ঢুকছে না তার। এক পর্যায়ে বৃদ্ধ লোকটা ভেতরের রুম থেকে বেরিয়ে আসলেন। তিনি রাত্রির বাবাকে এর সময় নিজের ঘরে দেখে অবাক বনে গেলেন। এ কি ভাই সাহেব, আপনি এখানে এই সময়ে? হ্যাঁ, এসেছিলাম। তার আগে বলুন, আমার মেয়ে রাত্রি কোথায়? রাত্রি কোথায় মানে? রাত্রি এখানে কি করে আসবে? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি একটু আগে শুনেছি আপনাকে আমার মেয়ের সাথে কথা বলতে। শুধু তাই নয়, আমি আমার মেয়েকে নিজের চোখে দেখেছি। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন এগুলো? আমি আমার নাতনির সাথে কথা বলছি, আর এখানে রাত্রি কিভাবে আসবে আপনিই বলুন।
আপনার নাতনি মানে? এখন মহল্লায় আছে একজন, ও প্রায় আসে আবার খোঁজ খবর নিতে। এই তো একটু আগেও এসেছিল, চলে গেছে মনে হয়। আমি এত কিছু জানি না, শুধু এইটুকুই জানি আমি আমার মেয়েকে দেখেছি এখানে। আর আপনি মিথ্যাচার করছেন আমার সাথে। না, আমি কোনো মিথ্যাচার করছি না। একটা কাজ করো, তুমি বরং বাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে দেখো তোমার মেয়ে ঘরেই আছে। আমি নিজে আজ সকালে ওর সাথে দেখা করার কত চেষ্টা করলাম, কিন্তু তোমরা আমার সেটা করতেই দিলে না। এখন কিনা এই দাবি করেছো রাত্রি আমার কাছে আছে? আরে তোমার মেয়ে আমার কাছে কি করে আসবে ভেবে দেখো। রাত্রির বাবার এখনো মনে আছে, সে রাত্রিকে স্পষ্ট দেখেছে। তার নিজের চোখের সামনে রাত্রি দাঁড়িয়েছিল। এত বড় দেখার ভুল সে কিছুতেই করতে পারে না, এটুকু নিশ্চিত। অগত্যা বৃদ্ধের ঘর থেকে বেরিয়ে এলো সে। তার কাছে যে সাহায্যের জন্য এসেছিল সেটা আর উল্লেখই করা হলো না। একবার ভাবলেও বাসায় ফোন দিয়ে স্ত্রীর সাথে কথা বলবে, রাত্রি সত্যি নিজের ঘরে আছে কিনা। কিন্তু দুর্ভাগ্য, সে সময় কলটাও লাগছিল না। হিতাহিত জ্ঞানশূন্য ভদ্রলোক আর কোনো উপায় খুঁজে না পেয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেল। হন্তদন্ত হয়ে সে বাসার ভেতরে ঢুকলো। রাত্রির মা রীতিমতো ভড়কে গেল স্বামীর কর্মকাণ্ড দেখে। কি হলো তোমার? এরকম করছো কেন? কোনো কথা হলো লোকটার সাথে? না, কেন কথা হয়নি? কথা হয়নি মানে? কথা হয়নি তো তোমায় কেন পাঠালাম আমি? এই বিষয়ে পরে কথা বলি, আগে বলো আমার মেয়ে কোথায়? কোথায় আবার? ঘরেতেই আছে, আর কোথায় থাকবে? সন্ধ্যার পরে কি ও কোথাও গিয়েছিল আজকে? কি আবল তাবল বলছো? রাত্রি কি চিনো না তুমি? ও রাত্রিবেলা বাহিরে যাওয়ার মেয়ে? তোমার থেকে এত ব্যাখ্যা শুনতে চাচ্ছি না, আগে বলো ও যে সন্ধ্যার পর বাইরে যায়নি এই বিষয়ে তুমি পুরোপুরি নিশ্চিন্ত কিনা? তুমি কি তোমার মেয়েকে পাহারা দেওয়ার জন্য বলে যাওনি আমায়? তাহলে এসব কেন বলছো? তার মানে তুমি নিশ্চিত নও? না, আমি কাজ করছিলাম, তবে ও কোথায় গেল আমাকে তো বলতো। তাছাড়া আমি একটুও বলতে পারি। ও কোথাও বের হয়নি, নিজের ঘরেই ছিল। তুমি একটা কাজ করো, রাত্রিকে জিজ্ঞাসা করে নাও। আমার সাথে শুধুই তর্ক করে যাচ্ছে তখন থেকে। দম্পতি রাত্রির ঘরের দিকে গেল। দরজা ভেতর থেকে বন্ধ করা। কলিং বেল প্রেস করতে ভেতর থেকে একটু পরে রাত্রি বেরিয়ে এলো। নাও, এবার তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। রাত্রিমা টিপ্পুরে কিনে তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা? তোমরা এভাবে ছুটে আসলে কেন? আর সন্ধ্যার পর কোথাও কি বেরিয়েছিলি তুই? তোর বাবাকে বল। না তো, আমি কোথায় যাব? তাছাড়া আমি কোথাও গেলে তো মাকে সাথে নিয়েই যাই। আমি কোথাও যাইনি। নাও, এবার নিজের কানে শুনে নাও কি বলছে তোমার মেয়ে। তুই সত্যি বলছিস তো? দেখ, আমি তোকে সন্ধ্যার পর একটা জায়গায় দেখেছি, আর আমি নিশ্চিত সেটা সেটা মনের বা চোখের ভুল নয় আমার। মা বাবা কি বলছে এগুলো? তুমি বোঝাও তাকে। তুই ঘরে যা তো মা, আমি বেরোচ্ছি। তোর বাবাকে মাথা খারাপ হয়ে গেছে আজ ওনার। এরপর রাত্রি নিজের মায়ের কথা মতো ওর বাবার মুখের উপর ঘরের দরজাটা বন্ধ করে দিল। ভদ্রলোক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। রাত্রির মা তাকে বুঝিয়ে নিচে নিয়ে এলো। একটু পর তাদের বাড়িতে একটা অচেনা নম্বর থেকে ফোন কল আসলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসে। আমি কি আমান সাহেবের সাথে কথা বলছি? রাত্রির বাবার নাম আমান খান। উনি হ্যাঁ বোধক উত্তর দিলেন। হ্যাঁ, আমি আব্দুর রহমান। আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? কিসের ভালো খবর? আশ্চর্যবোধক চিহ্ন। প্রায় 15 বছর আগে আপনার মেয়ে হারিয়ে গিয়েছিল না? হ্যাঁ তো। আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়েছি বলা ঠিক হবে না। একটা লোক আপনাদের মেয়েকে চুরি করেছিল। সেই চোর নিজেই এসে স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে, সাথে আপনার মেয়েকেও নিয়ে এসেছে সে। আশ্চর্যবোধক প্রশ্ন। লোকটা কথা শুনে হাত থেকে মোবাইল মেঝের উপর পড়ে গেল আমান সাহেবের। স্ত্রী দৃশ্য দেখে ছুটে আসলো তার দিকে। কি হলো তোমার আবার? আমি কিছু বুঝতে পারছি না রাত্রিমা, মাথা ঘুরছে আমার। কেন, কি হয়েছে? আমাদের মনে হয় কোথাও একটা মারাত্মক ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? এইমাত্র একজন পুলিশ অফিসার ফোন দিয়ে কি বলল জানো? সে বলেছে আমাদের মেয়েকে নাকি
খুঁজে পাওয়া গেছে। কি আমাদের মেয়েকে খুঁজে পাওয়া গেছে মানে? কে খুঁজে পেলো থাকে আর কিভাবে বা পেলো? অবাক আর বিস্ময়ের ভঙ্গিতে প্রশ্ন। আমি এত কিছু তো জানি না, তবে সে বলল যে লোকটা আমাদের মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল, সে নিজে থেকে নাকি ধরা দিয়েছে। কি বলছো তুমি এগুলো? যদি তাই হয়ে থাকে তাহলে রাত্রি কে, যাকে নিজের মেয়ে ভাবছি আমরা? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। আমাদের মেয়ে যদি সত্যিকারের অর্থ ফিরেই আসে তাহলে সেটা তো খুশির খবর। অন্যদিকে রাত্রিও যদি আমাদের মেয়ে না হয়, ছোটবেলার লকেট পাওয়া গেল কি করে ওর কাছে? আমি সেটাই ভাবছি। বৃদ্ধ লোকটা তো নিজের মুখে স্বীকার করলো লকেটটা সে নিজের রাত্রির থেকেই পেয়েছে, যার ভিতরে এখনো আমাদের দুজনের ছবি চলচল করছে। শোনো, আমরা এগুলো নিয়ে পরে ভাববো, অনেক সময় পাবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই পুলিশের কাছে যাওয়া যে আমাদের মেয়ে খোঁজ দিয়েছে। দেখো, আমরা তাকে চিনি না জানি না, শুধু একটা ফোন কলের ভিত্তিতে এতটা বিশ্বাস করা ঠিক হবে? বিশ্বাস পুরোপুরি আমিও করছি না এই মুহূর্তে, কিন্তু আমাদের তো একটিবার গিয়ে সত্যি মিথ্যা যাচাই করা আসা উচিত, তাতে তো আর সমস্যা নেই। যা ভালো বুঝো তুমি, তবে আমার কিন্তু ভয় হচ্ছে খুব। এত ভয় পাবার কিছু নেই রাত্রির মা। আমি এমন কিছু করব না যা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। আচ্ছা তাহলে যাও, তুমি গিয়ে দেখে এসো এত বছর পরে পুলিশ অফিসার কেন ডাকলো তোমায়। তবে এত সহজেও কিন্তু বিশ্বাস করো না কাউকে। বুঝতে পারেছি। তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করো না। আজ রাতে যে ক্লায়েন্ট আসার কথা ছিল তাকে আর পেমেন্ট ব্যাক করে দেওয়া হয়েছে। আপাতত আজকের দিনের জন্য রাত্রি একটু প্রশান্তি পাবে। আজ আর তার খাবারের সাথে ঘুমের ওষুধ মেশানোর কোনো প্রয়োজন পড়েনি। রাতে ঘুমের ঘোরে নিজেকে আঘাতে জর্জরিত হতে অনুভব করছে না আজ রাত্রি। সবকিছু মিলিয়ে আজকের রাতটা তার জন্য পুরোপুরি অন্যরকম। ওর দিক থেকে বিচার করলে আজকের রাতটা একটু অস্বাভাবিক, কারণ অন্যান্য রাতে এতগুলো দিন ধরে যেভাবে কেটে এসেছে আজ আর সেভাবে কাটছে না। পরের দিন সকালবেলা স্ত্রী আর মেয়ের দিকে বিদায় নিয়ে আমান সাহেব অর্থাৎ রাত্রির বাবা বেরিয়ে পড়লেন। পুলিশ অফিসার যে ঠিকানা দিয়েছে সেটা তার বাসা থেকে বেশ অনেকটাই দূরে। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল তার। এখানে আসতে বেশ বেগ পেতে হয়েছে তাকে, কারণ এই জায়গায় সে একেবারেই নতুন, আগে কখনো আসেনি। অনেক খুঁজে বাড়িটা বের করলো আমান সাহেব। বাড়ির বাইরে দাঁড়িয়ে অফিসারকে ফোন দিল সে। আমি পৌঁছে গেছি স্যার, এই তো আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বাহ, ভালো খবর। গেট দারোয়ানকে আমার কথা বলুন, সে নিজেই ভেতরে আসার পথ দেখিয়ে দেবে। আচ্ছা। রাত্রির বাবার একটা বিষয়ে বেশ সন্দেহ হচ্ছে, কারণ লোকটা একজন পুলিশ অফিসার। তাহলে সে তাকে থানায় না ডেকে নিজের বাড়িতে ডাকলো কেন? এমনিতেই আইনের সংস্পর্শে যেতে ভীষণ ভীতি আমান সাহেব আর তার স্ত্রীর, আর সেটাই স্বাভাবিক। যারা সবার আড়ালে কুকর্ম করে বেড়ায় তাদের আইনকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহাত এই বিষয়টা তার নিজের মেয়েকে জড়িয়ে তাই বাধ্য এখানে ছুটে এসেছে জামান সাহেব। ভেতরে ঢুকে ভয় আরো বেড়ে গেল তার। এত বড় বাড়ি, অথচ কোনো লোকজন নেই। বাড়ির প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকলো সে। যত ভেতরে যাচ্ছে তার ভয়ের মাত্রা ক্রমাগত বেড়েই চলছে। ঘরের ভেতরে বিশাল বড় এক ড্রয়িং রুম, তার মাঝখানে এসে দাঁড়ালো আমান সাহেব। মাথার উপরে এক মস্ত বড় ঝাড়বাতি ঝুলছে তার। কেউ কি আছেন ভেতরে? আমি এসে গেছি। আশপাশ থেকে তার প্রশ্নের কোনো সাড়া শব্দ এলো না। কোথায় সেই পুলিশ, কোথায় সেই চোর লোকটা, কোথায় তার মেয়ে? যতদূর চোখ যাচ্ছে শুধু শূন্যতা ছাড়া কিছুই ধরা দিচ্ছে না আমান সাহেবের চোখে। এবার সে সত্যি ঘাবড়ে গেল। তখন স্ত্রীর কথা মনে পড়তে লাগলো তার। হয়তো সে তখন ঠিকই ধরেছিল, এইভাবে কাউকে বিশ্বাস করা একদম ঠিক হয়নি। কি হলো? কেউ কোনো কথা বলছো না কেন? কোথায় সবাই? স্যার, আমি এসে গেছি। আমার সাহেব পকেট থেকে ফোনটা বের করে সে পুলিশ অফিসারের নম্বরে ডায়াল করবে, ঠিক তখনই ঘরের লাইট অফ হয়ে গেল। চারপাশ পিন পতন নীরবতা। এর মাঝে সে বুঝতে পারলো কেউ পেছন থেকে এগিয়ে আসছে তার দিকে। তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ সে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই আমান সাহেবের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলো। মুহূর্তে এক অস্ফুট চিৎকারে মাটিতে লুটিয়ে পড়লো সে। তার মাথা গিয়ে উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে।
ঠিক তখন আবার ঘরের লাইটও অন হয়ে গেল। নিচে মেঝেতে পড়ে আছে আমান সাহেব, আর তার মাথার কাছে দাঁড়িয়ে তার স্ত্রী অর্থাৎ রাত্রির মা, যার হাতে একটা লাঠি, আর সেই লাঠির আগা থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝের উপর পড়তে লাগলো। স্বামীকে এই অবস্থায় দেখে সে ভীষণ খুশি, কারণ সে যা চেয়েছিল ঠিক সেটাই হলো। চোখ মেলে নিজেকে বাড়ির বিছানার উপরে দেখতে পেয়ে আমান সাহেব পাশে দাঁড়িয়ে তার মেয়ে রাত্রি কান্না করছে, তার স্ত্রী মনমারা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে আমান সাহেবের পূর্বের সকল ঘটনা মনে পড়তে লাগলো। সে পুলিশের বাড়িতে যাওয়া, তাকে কোথাও খুঁজে না পাওয়া, হঠাৎ লাইট অফ হয়ে যাওয়া, তারপর কেউ পেছন থেকে এসে মাথার উপরে আঘাত করা, সবটা চোখের সামনে পরিষ্কার হতে লাগলো আমান সাহেবের। কিন্তু এত কিছু ঘটার পরে সে নিজের বাড়িতে কি করে এলো বুঝতে পারছে না। এ কি, আমি এখানে এলাম কি করে? অস্ফুট স্বরে নিজের স্ত্রীর প্রতি প্রশ্ন আমান সাহেবের। মানছি ভুল করেছি আমি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম সেটা তো বলো। তোমাকে আমি কতবার বলেছি এভাবে কারোর মুখের কথা বিশ্বাস করো না, শুনলে না তো আমার কথা? আজ তোমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমাদের কি হতো? এই বলে ভদ্রমহিলা কান্না জুড়ে দিলেন। আমাকে কেউ আঘাত করে ফেলে দিয়েছিল, এইটুকু মনে আছে আমার। এরপর কি ঘটেছে আমি কিছু জানি না। তোমরা দয়া করে বলবে আমি বাড়িতে কি করে এলাম? এটা না জানতে পারলে আমি আরো বেশি মানসিক অশান্তিতে থাকবো। বুঝতে পারছো না কেন তোমরা? বাবা, তুমি একদম কথা বলো না। ডাক্তার এমনিতেই বেশি চাপ নিতে বারণ করেছে তোমায়। মা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। রাত্রির কথা শুনে অবাক হয়ে গেলেন আমান সাহেব। কি রাত্রি মা, তুমি আমাকে খুঁজে পেলে কি করে? আর তুমি তো বাড়িতেই, মানে এখানেই ছিলে তাহলে? আমি এরকম কিছু আন্দাজ করেছিলাম তোমার সাথে হয়তো খারাপ কিছু ঘটবে, তাই লুকিয়ে তোমার পিছনে পিছনে ফলো করি। যখন তুমি ওই বাড়িতে ঢুকেছো আমি আড়ালে লুকিয়েছিলাম। এরপর যখন দেখি তোমার ফিরতে দেরি হচ্ছে আমি সন্দেহ হয়, তারপর আমি বাড়ির ভিতরে ঢুকি। এরপর দেখতে পাই ঘরের ভিতরে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, আর ঠিক তখন কেউ আমার উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কে ছিল সে? তুমি তাকে দেখতে বা চিনতে পারছো? না, এমনিতেই তখন ঘরে বেশ অন্ধকার ছিল, কিন্তু তার ভিতরেও তোমাকে চিনতে ভুল হয়নি আমার। কিন্তু দুর্ভাগ্য ওই লোকটা চেহারা দেখতে পাইনি আমি। এটাও জানি না সে কোথায় পালিয়ে গেছে। তুমি একবারের জন্য ওর মুখটা দেখতে পেলে ভালো হতো, আমিও জানতে পারতাম কে পিছন থেকে এইভাবে ছুরি মারার চেষ্টা করেছিল আমায়। তখন এত কিছু মাথায় ছিল না আমার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি তোমার মারাত্মক কোনো ক্ষতি হতে দেননি। রাত্রি এটুকু জানে যে ওর বাবার ক্ষতি করতে চেয়েছিল কেউ, কিন্তু এর আগের কোনো ঘটনাই জানে না ওর। বাবা মায়ের কথার অনেক কিছু বুঝতে পারে না সে, আর কি করে বা বুঝবে? বাবা মা ওর সামনে কিছু প্রকাশ করতে গেলে নিজেদেরই যে ফেঁসে যেতে হয়। আমান সাহেব মাথায় আঘাত পাওয়াতে ডাক্তার তার মাথায় একটা ব্যান্ডেজ করে দিল, আর সাথে কিছু মেডিসিন। রাত্রি মা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ তোলায় দিন রাত এক করে দিচ্ছে, কিন্তু কে জানে এসবই তার লোক দেখানো। এর পেছনে যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেটা সবারই অজানা। রাত প্রায় 11টা, বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আর রাত্রিদের বাড়িতে আগের মতো প্রতি রাতে রুটিন করে ক্লায়েন্ট আসে না। রাত্রির মা একে একে পেমেন্ট ফেরত দিচ্ছে সবাইকে, যদিও এই কাজের জন্য প্রচুর বেগ পেতে হয় তাকে। হঠাৎ ভদ্র মহিলার ফোনটা বেজে উঠল। পাশ ফিরে দেখে স্বামী অঘরে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বারান্দায় চলে গেল সে। বারান্দায় কারোর সাথে চুপি চুপি ফোন আলাপ সেরে নিচে নেমে আসলো। তারপর বাড়ির মেন দরজা খুলে চোরের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে বাইরে চলে যায়। কি ব্যাপার, এত রাতে এভাবে চলে এলে কেন? রাত্রের মায়ের উদ্বিগ্ন স্বরের প্রশ্ন। তো আর কি করব, কাজটা তো করতে পারলে না তুমি, সবটা ঘেটে ঘ করে দিলে। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তখন কি করে বুঝবো কেউ বাড়ির ভিতরে এসে পড়বে? তোমার কি কাজটা আর একটু সাবধানে করা উচিত ছিল না? আমি সত্যি বুঝতে পারিনি শেষে এভাবে গন্ডগোল পেকে যাবে। কত বড় সুযোগ হাতছাড়া হয়েছে আজ। হয়তো বুঝতে পারছো না তুমি, আমার তোমার উপরে উল্টো রাগ হচ্ছে এখন। দেখো, এটা রাগারাগি করার সময় নয়। আজকে ওকে মারতে পারিনি তো কি হয়েছে, সুযোগ আবারও আসবে। হ্যাঁ, সেই আসতেই থাকো। আমার মনে হয় না এমন সুযোগ আর কোনোদিন পাবো।
ইচ্ছে করছে ওকে এখনই গিয়ে শেষ করে দিই, কিন্তু সেটা করার উপায় নেই। হ্যাঁ, বাড়ির ভেতরে বসে কিছুই করা যাবে না, এতে সন্দেহের তীরটা তোমার উপরেই ত্বক করে সবাই। আজকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারলাম না, এই অনুতাপ ওকে মারার পরে দূর হবে আমার। আচ্ছা, একটা কথা, ওই লোকটা এখন কোথায় যে তোমায় তোমার স্বামীকে মারতে দেখে ফেলেছিল? আমি ওর একটা ভালো ব্যবস্থা করেছি, টেনশন করো না। শোনো, তুমি এখন চলে যাও, কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পারছো? সেই কারণেই তো রাতের বেলায় দেখা করতে আসলাম, কেউ কিছু জানতে পারবে না। এখন যাও, রাত্রির বাবা জেগে উঠতে পারে। আর হ্যাঁ, এরপর যা করার আরও সাবধানে করতে হবে আমাদের। এমনিতে এই ঘটনার পরে ও আরও বেশি সতর্ক থাকবে। আচ্ছা, রাত্রে সেই লোকটাকে কোথায়? সেটা ফেরত দিতে এসেছিলাম আমি। আছে, আমার কাছেই আছে। সেদিন যে কি ঘটনাটাই না করেছিল তুমি, আমার সেগুলো ভেবে হাসি পাচ্ছে। আমার ওইভাবে বের করে দিলে বাড়ি থেকে। এগুলো করতে হয়, তুমি বুঝবে না এসব। এখন কেটে পড়ো তাড়াতাড়ি। এরপর সে বৃদ্ধ রাত্রির মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চুপি চুপি সরে পড়ল। রাতের অন্ধকারে কারো দৃষ্টিগোচর হলো না সেটা। পরের দিন সকালবেলা একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো রাত্রির মায়ের ফোনে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে। হ্যাঁ বলুন। আপনি আমান সাহেবের স্ত্রী, অর্থাৎ রাত্রির মা, তাই তো? হ্যাঁ, আমি আমান সাহেবের স্ত্রী। কোনো দরকারে ফোন করেছেন বলুন। দরকার তো অবশ্যই আছে, এমনি এমনি কেউ কাউকে স্মরণ করে? আচ্ছা বলুন। আপনার সাথে একটা ডিল করতে চাই আমি। ডিল? কিসের ডিল? আর আমি আপনার নাম ধাম পরিচয় কিছু না জেনে ডিল করতে যাবো কেন? আমি আপনার এক পুরাতন কাস্টমার, এখন আমাকে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই মনে করতে পারেন। দেখুন, আপনার কথা আগামাথা কিছু বুঝতে পারছি না আমি, যা বলার পরিষ্কার করে বলুন। আমি আপনার মেয়েকে নিতে চাই। কি বলছেন আপনি? এগুলো পাগল হয়ে গেছেন নাকি? আরে ম্যাডাম, আগে আমার কথা শেষ করতে তো দিন। আপনার মেয়েকে আমি কিনতে চাই, তার পরিবর্তে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। টাকার কথা শুনে যেন জিহ্বাটা লোভে যেন লকলক করে উঠল আমান সাহেবের স্ত্রী। টাকার পরিমাণটা শুনে আরো বেশি অবাক হয়। একটু খুলে বলবেন যে আপনি আমার মেয়েকে কিনে ঠিক কি করতে চাইছেন? সেটা জানা আপনার কাজ নয়। ধরে নিন আপনি এতদিন ধরে যা যা করে আসছেন সেগুলি করব, অথবা তার থেকেও ভয়ানক কিছু। কেন, কোনো সমস্যা আছে বুঝি? না না, সমস্যা থাকবে না। তাহলে আপনি রাজি? আমি পরে ভেবে আপনাকে জানাচ্ছি, একটু সময় দিন আমায়। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিন, ভাবুন। এরপর যদি মনে হয় আমি যেটা বললাম সেটা আপনার জন্য লাভজনক, তাহলে জানাবেন আমায়। ঠিক আছে। এ বলে লোকটা ফোনটা রেখে দিল। এদিকে রাত্রির মায়ের কপালে চিন্তার ভাঁজ। সে ঠিক কি করবে বুঝতে পারছে না। তবে এটা ঠিক, রাত্রিকে এখন সরিয়ে দিতে পারলে তাকে নিত্যদিনের টেনশন বয়ে বেড়াতে হচ্ছে না তাকে। এদিকে রাত্রির অনুপস্থিতিতে আমান সাহেবের একটা ব্যবস্থা করা যাবে। ব্যাস, দুটো পথের কাটাই দূর তাহলে। নিজের মেয়েকে দিয়ে অর্থ উপার্জন করা ছাড়া কোনো উদ্দেশ্য নেই ভদ্রমহিলার। যদিও সে তাকে ছাড় দিতে চেয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু এখন এই সুযোগটা কাজে না লাগালে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। সেটা কিছুতে হতে দিতে চায় না সে। তাই সে সিদ্ধান্ত নিল রাত্রিকে ওই লোকটার কাছে বিক্রি করে দিবে। এরপর রাত্রিকে নিয়ে যেয়ে যা খুশি করুক সে। অন্তত প্রতিদিন ঝামেলা থেকে একদিনে সব মিটে যাওয়াই ভালো। কিন্তু এই ধূর্ত মহিলার পেছনে যে কোনো ভয় বা আশঙ্কা কাজ করছে না এমনটাও না। তার ভয় রাজহাঁসের সব ডিম একসাথে পেতে গিয়ে আবার না পথে বসতে হয়, তবে তার ব্যবস্থাও করে রেখেছে সে। এর দুদিন পর রাত্রি বারান্দায় বসে আছে। ওর মা তখন হাতে দুটো চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো। তখন প্রায় সন্ধ্যা। আমার সাহেব বাসায় নেই। তাকে একটা কাজের অজুহাত দেখিয়ে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অগত্যা ভদ্রলোক অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে। স্ত্রীর আদেশ পূরণ তো করতেই হবে। রাত্রির মা এসে ওর পাশে বসলো। এরপর রাত্রিকেও বসতে বলল। আমার পাশে বস মা। রাত্রি শুকনো মুখে ওর মায়ের বিপরীতে পাশের বেতে সোফাটায় বসলো। কি হয়েছে তোর মা? কয়েকদিন ধরে বেশ মনমরা লাগছে তোকে। এই কথা শুনে রাত্রি ওর মায়ের দিকে হা করে তাকিয়ে রইল। মা এমন উদারতা দেখাচ্ছে, এটা দেখে অবাক না হয়ে পারল না সে। না, আমি ঠিক আছি মা, তোমার আমাকে নিয়ে অযথা চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা কোথায় গেছে? এই তো একটু বাহিরে গেছে কাজে, ফিরতে একটু রাত হবে মনে হয়।
রাত্রি আর কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। কি হলো, কোনো কথা বলছিস না কেন? এইভাবে মুখ ভার করে আসিস যে? কি বলবো তুমিই বলো মা, তোমার সাথে কি এমন কথা থাকতে পারে আমার? দেখ, তোর জন্য ভালো করে চা বানিয়ে নিয়ে এসেছি। চল, দুই মামি মিলে চা খেতে খেতে একটু গল্প করি। আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। আরে খা না মা, মা বললে না করতে নেই। তুই না খেলে আমারও খাওয়া হবে না। অনিচ্ছা সত্ত্বেও রাত্রি চায়ের কাপটা হাতে নিল, তারপর আস্তে আস্তে চায়ের কাপে চুমুক দেয়। মা ও মেয়ের দেখা দেখি চায়ের কাপে চুমুক দিল। মনটা তার পৈশাচিক আনন্দে নেচে উঠছে, কারণ এই চায়ের মেশানো আছে অজ্ঞান হবার কড়া ওষুধ, যা পেটে যাওয়ার সাথে সাথে জ্ঞান হারাবে রাত্রি। তারপর ওকে সে ক্লায়েন্টের হাতে হস্তান্তর করা হবে। ক্লায়েন্ট অবশ্য এতক্ষণে বাড়ির কাছাকাছি চলেও এসেছে, হয়তো সে আস্তে আস্তে এদিকে কাজ হয়ে যাবে। ভদ্রমহিলা রাত্রির দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছে আর অপেক্ষা করছে রাত্রি কখন তার চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে সে। হিসেব অনুসারে এতক্ষণে ওষুধে কাজ করার কথা, কিন্তু রাত্রির ভেতরে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। একটু পরে রাত্রির মা তার মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব করতে লাগলো। সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়, সোফার উপর ঢলে পড়ল সে। যদিও ততক্ষণে জ্ঞান হারায়নি সে। রাত্রি চায়ের কাপটা টেবিলের উপর রাখলেন। এরপর তাকে অবাক করে দিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। কানের কাছে এসে অত্যন্ত নিচু স্বরে ফিসফিস করে বলতে লাগলো, কি ভেবেছিলে আমাকে চায়ের সাথে ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেবে? দেখলে তো আমার কিন্তু কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু তুমি আর এখন ঠিক থাকবে না, কারণ ওষুধ দেওয়া কাপটা আমি না, তুমি নিয়েছো। আমাকে ফাঁসাতে গিয়ে তুমি ফেসে গেলে মা। হঠাৎ রাত্রি মায়ের কল্পনার ঘোর কেটে গেল। ধুর, এসব আমি কি ভাবছি, মাথাটা কি পুরোপুরি গেছে আমার? মনে মনে বলল সে। ইতিমধ্যে রাত্রি চায়ের মেশানো ওষুধ কাজ শুরু করে দিয়েছে। ধীরে ধীরে চারপাশটা অন্ধকার দেখতে লাগলো সে। তারপরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মেঝেতে ঢলে পড়ে। ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। হ্যাঁ ম্যাডাম, আমি পৌঁছে গেছি। কাজ হয়েছে তো? হ্যাঁ, কাজ হয়ে গেছে। তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়ো, আমি দরজা খোলাই রেখেছি। লোকটা একটু পরে এসে বাড়ির ভেতর ঢুকলো। এসে দেখে রাত্রি অজ্ঞান হয়ে মেঝের উপর পড়ে আছে, আর সামনে ওর মা দাঁড়িয়ে। বাড়াবাড়ি কিছু হয়ে গেল না তো আবার? আরে না, সেরকম কিছুই হয়নি। তুমি যা করো তাড়াতাড়ি করো। লোকটা রাত্রির কাছে গেল, ওর পাশে হাঁটু গেড়ে বসলো। আচ্ছা, বাড়িতে কেউ নেই তো? বলছি কোনো ঝামেলায় ফেসে যাব না তো আবার? না, কেউ নেই বাড়িতে। আর তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় যে আমি এরকম একটা মূর্খের মতন কাজ করব? ঠিক আছে, ওকে এখান থেকে গাড়িতে তুলতে হবে আগে, আপনি হেল্প করুন। এরপর সেই লোকটা রাত্রির মা রাত্রিকে অজ্ঞান অবস্থায় ধরে নিয়ে গাড়ির কাছে নিয়ে এলো। তারপর গাড়ির ভেতরে সিটের উপর শুয়ে দেওয়া হয়। জ্ঞান ফিরে এলে যেন ঝামেলা করতে না পারে, তাই রাত্রির মা একটা রুমাল দিয়ে তার মেয়ের মুখটা শক্ত করে বেঁধে দিল। যাক, এবার আর চিন্তা নেই। তুমি নির্বিঘ্নে নিয়ে যেতে পারো ওকে। ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে? আমার টাকাটা এবার অর্ডার ঘন্টায় মিলিয়ে দিন। লোকটা গাড়ি থেকে একটা টাকার ব্রিফকেস বের করে ভদ্রমহিলার সামনে ধরলো। টাকা না দিয়ে কোথাও যাচ্ছি না আমি। এই নিন আপনার টাকা, গুনে নিন। রাত্রিমা টাকাগুলো ভালো করে গুনে নিল। না, কোথাও কোনো গরমিল মনে হলো না তার, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেতে পারেন এবার। আর শুনুন, আপনার জিনিস আপনি ভালো করে বুঝে নিন, আমি যেন কোনো ঝামেলায় না পড়ি। না, আপনি যে উপকার করলেন আমার, এমন কিছু করব না যাতে আপনার প্রবলেম হয়। লোকটা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখন আবারও পেছন ফিরে তাকালো। ততক্ষণে রাত্রির মা তার ঘরের দিকে পা বাড়িয়েছে। একটা কথা বলি ম্যাডাম, যদিও এটা আমার এখতিয়ারের ভেতরে পড়ে না, তারপরেও জিজ্ঞেস না করে পারলাম না। কি কথা? আচ্ছা রাত্রি, আপনার নিজের মেয়ে তো, মানে আপনি তো ওর মা, তাহলে মেয়েকে অন্যের কাছে কিছু টাকার বিনিময়ে? হ্যাঁ, তো জেনে তোমার কি লাভ বাপু? যা চেয়েছো পেয়েছো তো, এবার মানে কেটে পড়ো। আপনি চাইলে আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, নির্ভয়ে দিতে পারেন। বললাম না আপনার কোনো ক্ষতি হয় এমন কাজ করব না আমি। হ্যাঁ, আমার মেয়ে, আমি নিজের ইচ্ছেতেই মেয়েকে বিক্রি করে দিচ্ছি। এতে যদি তোমার মনে হয় আমি অনেক খারাপ মা, তাহলে মনে রেখো তুমিও কিন্তু সাধু পুরুষ নও। ঠিক আছে, এবার আসি তাহলে, ভালো থাকবেন।
রাত্রির মা আর কোনো কথায় ভ্রুক্ষেপ না করে হন হন করে ঘরের ভেতর চলে গেল। মেইন দরজা বন্ধ করার আগে একবার বাইরের দিকে উঁকি মেরে তাকালো সে। ততক্ষণে লোকটা গাড়িটা ছেড়ে দিয়েছে। সে তিয়াস নামে নিজের পরিচয় দিয়েছে। তাছাড়া তার দাবি ছিল সে একজন পুরাতন ক্লায়েন্ট, অথচ একে রাত্রিমা কোনোদিন দেখেছে বলে, আলাপ হয়েছে বলে একটিবারের জন্য মনে হলো না। তার থেকে বড় কথা, লোকটার চেহারা আচার আচরণ দেখে মোটেও বোঝা যায় না সে এই লাইনের কোনো মানুষ। পুরো ব্যাপারটা বেশ বেখাপ্পা লেগেছে। যদিও এই খটকাগুলো যে প্রথমবারের মতো রাত্রির মায়ের মনে উদয় হচ্ছে এমন নয়, এর আগে হয়েছে, কিন্তু এতগুলো টাকার কাছে সমস্ত খটকা মনের প্রশ্ন পাত্তাই পায়নি তখন। এখন যেহেতু টাকা নেওয়া হয়ে গেছে, সব সংশয় একে একে জমা হচ্ছে। লোকটা যা বলছে সত্যি তো। কি তার পরিচয়? এতগুলো টাকা দিয়ে রাত্রিকে কিনে নেবার উদ্দেশ্য কি তার? যদি মনে ভোগ করার লালসা থেকে থাকতো, সেটা সে যখন তখন এসে মিটিয়ে নিতে পারত। তাই বলে মানুষটাকে কিনে নিল সে। এদিকে তিয়াস সাহেবের গাড়ি এগিয়ে চলছে আপন গতিতে। তার পেছনের সিটে রাত্রির দেহ অজ্ঞান অবস্থায় পড়ে আছে এখনো। বারবার কল আসছে তার ফোনে, সেগুলো ইগনোর করে মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলো সে। এক পর্যায়ে সে নিজের গন্তব্যে পৌঁছে গেল। সেখানে তার জন্য কেউ অপেক্ষা করে আছে। তিয়াসকে দেখে সে একটা মুচকি হাসি দিল। বাহ, কাজটা করে ফেলেছো তাহলে। হ্যাঁ, এই দেখুন। আচ্ছা, টাকাগুলো যে নকল বুঝতে পারিনি তো, বা সন্দেহ করে নিত? না, কিছু সন্দেহ করিনি। আমি যতটা চালাক ভেবেছিলাম তাকে ভদ্রমহিলা ততটাও চালাক নন। এবার গাড়ি থেকে তাড়াতাড়ি নামাও ওকে, না জানি বেচারি কত কষ্ট পাচ্ছে। তিয়াস আর লোকটাকে রাত্রিকে ধরে একটা ঘরের ভেতর নিয়ে যায়। একটা বিছানার উপর শুয়ে দেওয়া হলো তাকে। এরপর তারা অপেক্ষা করতে থাকে কখন ওষুধের প্রভাব কাটবে। একটু পরে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত্রির ওষুধের প্রভাব কাটতে লাগলো। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। এই দৃশ্য দেখে আমান সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তিয়াস লক্ষ্য করলো তার চোখের কোনায় 2-1 ফোঁটা জল জমা হয়ে আছে। এদিকে রাত্রির মায়ের ফোনের একটা কল আসলো। ফোনটা রিসিভ করতে চমকে উঠল সে। হ্যালো ম্যাডাম, আমি চলে এসেছি। আপনি আপনার মেয়েকে নিয়ে বের হন। কথাটা শোনা মাত্র ভদ্রমহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপনি কি মজা করছেন আমার সাথে? একটু আগে মোটা টাকার ব্রিফকেস সরিয়ে দিয়ে আমার মেয়েকে নিয়ে গিয়ে এখন নাটক করতে এসেছে? হোয়াট ননসেন্স! আপনি কি পাগল হয়েছেন? কে টাকা দিল আপনায়, আর কেই বা আপনার মেয়েকে নিল? আমি তো এই মাত্র আসলাম। তার মানে আপনি আসেননি? না, আমি তো আপনাকে আগেই জানিয়ে দিলাম। আস্তে আস্তে রাত 10টা বাজবে, আর এখন 10:45। এদিকে ভদ্রমহিলা বুঝতে আর বাকি রইল না, কেউ চোখে ধুলো দিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ফোনটা ছুঁড়ে ফেলে টাকার ব্রিফকেসের দিকে ছুটে গেল সে। অমনি সে ব্যক্তি এসে ঘরের ভিতর ঢুকে পড়লো। সেও তার সাথে ছুটে গেল। রাত্রির মা হা হুতাশ করতে করতে ব্রিফকেসটা হাতে নিল, তারপর মেঝেতে বসে পড়ে। লোকটা ব্রিফকেস থেকে এক একটা টাকার বান্ডেল তুলে পরখ করতে লাগলো। সর্বনাশ, এগুলো তো সব ফেক টাকা। কি বলছো তুমি? এগুলো আসল টাকা নয়? না, এখানের একটা নোটও আপনি কাজে লাগাতে পারবেন না। কি দিয়েছে আপনার এগুলো? বললাম না, একটু আগে একটা লোক টাকা দিয়ে তো আমার মেয়েকে নিয়ে গেছে আমার থেকে, সেই দিয়েছে। আপনাকে চূড়ান্ত বোকা বানানো হয়েছে ম্যাম। এটা কি করলেন আপনি? নিজের সর্বনাশ তো নিজেই করলেন, সাথে আমারও। এবার আমি বসকে কি জবাব দিব? ভুল করেছি আমি, তাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আমার টাকা তো গেলই, সাথে মেয়েও। এবার কি করব আমি? কি আর করবেন, বসে বসে কপাল চাপড়ান। আসলে আমাদের মতো অতি লোভী মানুষের সাথে এমনটাই হয়। টাকার লোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন আপনারা। আমি ছাড়বো না, কিছুতেই ওকে ছাড়বো না। একবার খুঁজে পাই, তারপর কি অবস্থা করব ওই নিজেও ভাবতে পারছে না। সেই আশাতেই প্রহর শুনতে থাকেন। একটা সত্যি কথা বলতে কি জানেন, আপনি নিজেকে যতটা চালাক মনে করেন ততটাই বোকা। বাই দা ওয়ে, আমি গেলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই বলে লোকটা চলে গেল। এদিকে টাকা আর মেয়ে হারানোর সঙ্গে হতবিহ্বল ভদ্রমহিলা। পুলিশের কাছে যে সাহায্য চাবে, সেটা করতে গেলে সে নিজেই আগে ভাসবে, এটা ভালো করেই জানা তার। তাই এই মুহূর্তে হাত পা গুটিয়ে থাকা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছে না সে। এদিকে রাত্রির জ্ঞান ফিরে এসেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতে লাগলো সে। ঠিক তখন আমান সাহেব ওর সামনে থেকে সরে পড়ে, কারণ সে চায় না রাত্রি এই মুহূর্তে তাকে দেখে ফেলুক। নিজেকে একটা অপরিচিত জায়গায় দেখে বেশ ভড়কে গেল রাত্রি। এ কি, আমি এখানে?
আর আপনি কে বলুন তো? তিয়াসকে উদ্দেশ্য করে প্রশ্ন। আপনি আমাকে চিনবেন না? আমার নাম তিয়াস, আর এটা আমারই ঘর। মানে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আমি? রাত্রির সবটা মনে পড়তে লাগলো। মায়ের সাথে চা খেতে খেতে গল্প করা, এখানে খেতে খেতে বলতে পান করা বোঝানো হয়েছে যদিও। তারপর হঠাৎ করে মাথায় যন্ত্রণা অনুভব করা। এরপর আর কিছু মনে নেই রাত্রির, তবে সেইটুকু বুঝতে পেরেছে চাটা খেয়ে নিশ্চয়ই অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে লোকটার সাথে এখানে এলো কি করে বুঝতে পারছে না। কি হলো, কিছু মনে পড়লো কি? হ্যাঁ, মনে পড়েছে খানিকটা। আমি আমার বাড়িতে জ্ঞান হারিয়েছিলাম, তখন তো মা ছিল আমার সাথে। তারপর আপনার এখানে কি করে চলে আসলাম আমি, একটু পরিষ্কার করে বলবেন আমায়? আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেন আমাকে নিয়ে এসেছেন এখানে? আমাকে প্লিজ বাসায় পৌঁছে দিন। বাবা মা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। না, এখন তো আর সেটা সম্ভব নয়। আপনার যে আর যাওয়া হবে না। হোয়াট? আপনি কি জোর করে আটকে রাখতে চাইছেন আমায়? দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু। আপনাকে জোর করে আটকে রাখতে কেন যাব আমি? আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার। সেই অধিকার বোধ থেকেই বলছি, কোথাও যাওয়া হবে না আপনার। অধিকার? কিসের অধিকার? আপনার মা একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনাকে আমার কাছে বিক্রি করেছে। এখন থেকে আপনি আমার সম্পত্তি। আমি যা চাইবো আপনাকে তাই করতে হবে। তিয়াসের কথা শুনে মাথা ঘুরে গেল রাত্রির। সে কিছুতেই ওর কথা বিশ্বাস করতে চাইছে না। আমার মা আমাকে আপনার কাছে কেন বিক্রি করতে যাবে? একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। আমি মিথ্যা বলি না ম্যাডাম। আপনার মা সত্যি আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। চাইলে প্রমাণ দিতে পারি আমি। আপনার কোনো কিছুই বিশ্বাস করি না আমি। ঠিক আছে, আপাতত 1 সেকেন্ডের জন্য হলেও এই ভিডিওটা বিশ্বাস করে দেখুন। আশা করি সবটা বুঝতে পারবেন। এই বলে তিয়াস তার ফোন থেকে টাকা ট্রান্সফারের ভিডিওটা রাত্রির চোখের সামনে ধরলো। পুরো ভিডিওটা দেখে মুখে হাত দিয়ে বিছানার উপর বসে পড়ল রাত্রি। না, আমি এটা বিশ্বাস করি না। আমার মা কিছুতেই এটা করতে পারে না আমার সাথে। আমি বুঝতে পারছি একজন মেয়ের কাছে এটা বিশ্বাস করা কতটা কষ্টদায়ক, কিন্তু সত্যি তো এটাই। আপনার মা টাকার জন্য নিজের মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি। আর শুধু এইটুকুই না, আপনি ভাবতেও পারবেন না আপনার মা টাকার জন্য এতদিন ধরে আর কি করে এসেছে আপনার সাথে। কি করেছে আমার সাথে বলুন আমায়। সেটা শুনলে সহ্য করতে পারবেন না আপনি। হয়তো তখন আপনাকে বাঁচাতেই পারবো না আমি। না, আপনি বলুন, আমি সহ্য করে নেব। বলুন আমার মা আর কি করেছে আমার সাথে। তিয়াস দেখতে পাচ্ছে রাত্রি দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, আর একটু হলে হাউমাউ করে কান্না করে এমন পরিস্থিতি। কিন্তু তারপরও আজকে সত্যিটা বলতেই হবে রাত্রিকে। এতগুলো বছর ধরে বাবা মা তাকে অন্ধকারে রেখে যে চরম সর্বনাশ করেছে, ও রাত্রির চোখের উপর থেকে সে অন্ধকারের পর্দা সরাতেই হবে। নয়তো নিজের প্রতি হওয়া সকল অন্যায়ের কারণ অনুসন্ধান আর তার যোগ্য জবাব কি করে দেবে সে। কি হলো, বলছেন না কেন? প্লিজ চুপ করে থাকবেন না? ঠিক আছে, আমি বলছি। তুমি কিন্তু নিজেকে শক্ত রাখবে। ভেঙে পড়লে একদম চলবে না। হ্যাঁ বলুন, আমি প্রস্তুত। তুমি অসুস্থ থাকতে মাঝে মাঝে, তাই না? সেটা কেন হতো জানো? হ্যাঁ, আমি প্রায়ই অসুস্থ থাকি। বাবা মা এই জন্য চিকিৎসাও করিয়েছে আমার, কিন্তু কোনো কাজ হয়নি। মিথ্যে কথা। কেউ তোমার কোনো সঠিক চিকিৎসা করেনি, কারণ তোমার অসুস্থতার জন্য আর কেউ নয়, একমাত্র তারাই দায়ী। আপনার কথা বুঝলাম না ঠিক। আমাকে অসুস্থ করে রেখে আবার মায়ের কি লাভ? তোমার বাবা মা তোমাকে প্রতি রাতে ঘুমের ওষুধ খাইয়ে এক প্রকার অজ্ঞান করে রাখত। তারপর প্রতি রাতে একজন করে ক্লায়েন্ট আসতো তোমার ঘরে। তোমায় দিয়ে ইচ্ছে মতো শারীরিক তাড়না মেটাতো তারা। না কোনো চিৎকার, কোনো হাত ফাত ছোড়াছুড়ি, কোনো বাধা ছাড়াই এক প্রকার নীরব ধর্ষণ করে চলে যেত তোমায়, যার বদলতে তোমার বাবা মায়ের ভাগ্যে জুটত মোটা টাকার বান্ডিল। এইভাবে চলতে থাকে প্রতি রাতে একজন পুরুষ একটা করে টাকার বান্ডিল, বা কখনো তারও বেশি। তিয়াসের মুখের কথাগুলো যেন লোহার শেলের মতো আঘাত করছে রাত্রিকে। নিজের কানে কোনোদিন এমন ভয়ঙ্কর কথা শুনতে হবে সে কল্পনাও করতে পারেনি। কথাগুলো শেষ হলে চুপ করে বসে রইল। শ্বাস প্রশ্বাস চলাচলের শব্দ পর্যন্ত যেন বন্ধ এসেছে তার। তিয়াসের দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পেরেছি, আর এটাও জানি কথাগুলো শুনে কোনো মানুষের ট্রমায় চলে যাওয়াটাও অস্বাভাবিক না। আমার নিজের বাবা মা এটা করলো আমার সাথে, এটা শোনার আগে সৃষ্টিকর্তা আমার মৃত্যু কেন দিল না? ক্রন্ধনরত স্বরে
একদম ভেঙে পড়বেন না। যা ঘটেছে আপনার সাথে এর জন্য বেশিরভাগ দায়ী আপনার মা। আপনার বাবা কখনোই এগুলো করতে চায়নি আপনার সাথে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এত কিছু কি করে জানলেন আমার বিষয়ে? সে না হয় পরে জানতে পারবেন, তার আগে আমাদের যে অনেক কাজ শেষ করতে হবে। আমাদের জানতে হবে আপনার মা কেন এই অন্যায়গুলো করলো আপনার সাথে। সে কি আদৌ আপনার মা নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আগে আমাদের। আপনি শুনে অবাক হবেন, শুধু আপনি নন, আপনার মা আপনার বাবাকে পর্যন্ত শেষ করে দিতে চায়। আপনার আর আপনার বাবার উপরে তার কিসের এত রাগ, সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব জানতে হবে। পরের দিন সকালে তিয়াশা রাত্রি সেই হাসপাতালে যায় যেখানে রাত্রির জন্ম হয়েছিল। হাসপাতালের ঠিকানা আমান সাহেবই দিয়েছে তিয়াশাকে। রাত্রির মায়ের প্রসব বেদনা ওঠার পরে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তারপর সেখানে রাত্রির জন্ম হয়। এরপর নিজের সদ্যজাত সন্তান আর স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন আমান সাহেব। এছাড়া আর কিছুই জানা নেই তার। তিয়াস আজকে সেই হাসপাতালে যাচ্ছে কারণ তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেগুলোর উত্তর জানা খুবই জরুরি। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে তারা। এই জায়গাতে তিয়াস আর রাত্রি আগে আসেনি কখনো, এই প্রথমবার। বহু বছরের পুরনো হাসপাতাল, যদিও চারপাশটা ভালো করে রিপেয়ার করাতে সেভাবে বোঝাই যাচ্ছে না। হাসপাতালে ঢুকে প্রথমে রিসেপশনে যোগাযোগ করলো ওরা, কিন্তু সে কাজের জন্য এসেছে, ওরা সেটা রিসেপশনে বসে করা সম্ভব নয়। হাসপাতালের মালিকের সাথে কথা বলতে বলা হলো ওদের। উল্লেখ্য তিনিও একজন ডাক্তার এবং হাসপাতালেই কর্মরত আছেন। তিয়াস আর রাত্রি বেশ কাঠখড় পুড়িয়ে তার সাথে দেখা করার সুযোগ পেল। হ্যাঁ বলো, কি জানতে চাও তোমরা দুজন? হাসপাতালের মালিক এবং ডাক্তার ইরান আহমেদের প্রশ্ন। আমরা মূলত একটা ডাটা সংগ্রহ করতে এসেছি আপনার এখানে, আর আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য। ডাটা? কিসের ডাটা? ভ্রুকুচকে। বেশ পুরনো বলতে পারেন, আজ থেকে প্রায় 20-21 বছর আগের। হোয়াট? এ তো পুরনো ডাটা দিয়ে তোমাদের কি কাজ? হ্যাঁ স্যার, শুনতে একটু অদ্ভুত লাগলেও সত্যি। 2001-এর 26শে ফেব্রুয়ারি এই হাসপাতালে রত্না জামান নামের একজনের ডেলিভারি হয়। তো সেদিন যে বাচ্চাটার জন্ম হয় সে এই মুহূর্তে আপনার সামনেই বসে আছে, রাত্রি নাম ওর। বুঝলাম, কিন্তু তোমরা ঠিক কি বলতে চাইছো সেটা বলো। সেই দিন রত্না জামান ছাড়াও আরও কোনো ডেলিভারি হয়েছিল কিনা হাসপাতালে আমাদের এটা জানাটা খুব জরুরি। আর যদি হয়েই থাকে, কে ছিল সে, কি তার পরিচয়? এ তো কিছু জেনে কি করবে তোমরা? বললাম না, আমাদের এটা জানা খুব জরুরি। অনেক সমস্যার সমাধান হতে পারে এটা জানার মাধ্যমে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনি চাইবেন। প্লিজ ফিরিয়ে দেবেন না আমায়। ডাক্তার ইরান আহমেদ ভাবার জন্য কিছু সময় নিলেন, তারপর সে ওদের সাহায্য করার জন্য রাজি হয়। দেখো, এইভাবে কারো ইনফরমেশন দেওয়া কিন্তু বেআইনি কাজ। এর জন্য আমার আর আমার হাসপাতালের বিরুদ্ধে মামলা পর্যন্ত হতে পারে। কিন্তু তোমাদের দুজনকে দেখে যেটা মনে হলো তোমরা কোনো বিপদে পড়ে এসেছো, তাই নিয়মের বাইরে গিয়ে হলেও তোমাদের আমি সাহায্য করব। তিয়াশার রাত্রে ডাক্তার সাহেবের কথা শুনে তো ভীষণ খুশি হলো। 2001 সালের 26শে ফেব্রুয়ারির কথা বলছো, তাই না? ঠিক আছে, আমি দেখে তোমাদের জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, প্লিজ একটু দেখে জানান আমাদের। বেশ অনেকক্ষণ পর ডক্টর ইরান সাহেব একটা ফাইল নিয়ে রুমের ভেতরে ঢুকলেন। তিয়াশার রাত্রি তাকে দেখে উঠে দাঁড়ায়। কি হলো স্যার, কিছু জানতে পারলেন? আরে বসো বসো, এ তো অধৈর্য হলে চলে, আমি সব বলছি তোমাদের। ইরান সাহেব ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলতে লাগলেন। 26শে ফেব্রুয়ারি রত্না জামান একজনের ডেলিভারি হয়েছিল ঠিক, কিন্তু শুধু তার নয়, ওই হাসপাতালে আরও একটা ডেলিভারি হয়েছিল। আরও একটা ডেলিভারি হয়েছিল? হ্যাঁ, তার ব্যাপারেই জানতে চাচ্ছি আমরা। সেদিন রাত 11টায় কান্না রহমান নামে একজন ডেলিভারি হয়েছিল, কিন্তু দুঃখের খবর হলো তিনি সেই রাতে মৃত বাচ্চা প্রসব করেছিলেন। মৃত বাচ্চা? আচ্ছা, তার অ্যাড্রেসটা তো নোট করা আছে নিশ্চয়ই? কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু
কথা হলো শহরের বাড়িতে এত পুরানো অ্যাড্রেস কি কাজে লাগবে? সেটা ঠিক, কিন্তু আমাদের একবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা তো করতেই হবে যখন একটা ক্লু পেয়ে গেছি। আশা করি আর কিছু জানা নেই তোমাদের। এবার অ্যাড্রেসটা নোট করে নাও। আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না স্যার, আমাদের এত কষ্ট করে আসাটা সার্থক হলো শুধু আপনার জন্য। ভদ্রলোক প্রত্যুত্তরে মুচকি হাসলেন, তারপর রুম থেকে বেরিয়ে গেলেন। সত্যি লোকটা বড্ড পরোপকারী। তিয়াস ভাবতেই পারেনি এত সহজে সবকিছু জানতে পারবে। এখন তার প্রথম কাজ হলো কান্না রহমানকে খুঁজে বের করা। তাকে খুঁজে পাওয়া গেল আরো অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে তার। কান্না রহমানের বাসার ঠিকানা তো পেলাম, এবার আমাদের কি করা উচিত? রাত্রিকে প্রশ্ন তিয়াসের। কি আর করব, তার বাসায় যাব, কথা বলবো তার সাথে। রাইট, কিন্তু কথা হলো তাকে এত পুরনো ঠিকানায় পাওয়া যাবে তো? আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। হ্যাঁ, একই ভয় আমিও পাচ্ছি। চলো আগে গিয়ে তো দেখি, যদি না পাই তবে তারপরে কি করতে হবে ভেবে দেখব। তিয়াস আর লোকটা কান্না রহমানের ঠিকানা ধরে এগোতে থাকে। একটা ট্যাক্সি বুক করে তারা, তারপর ড্রাইভারের সাহায্য নিয়ে ভদ্রমহিলার বাসার অনুসন্ধান করতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে তার ভদ্রমহিলার বাসা পর্যন্ত পৌঁছেও গেল, কিন্তু কথা হলো বাড়ির ভেতরে সে আছে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিয়াস বাড়ির সামনে একটা চায়ের দোকানে মালিকের সাথে যোগাযোগ করলো। আচ্ছা দাদা, এটা কান্না রহমানের বাড়ি তো? হ্যাঁ, ওনার বাড়ি। উনি কি বাড়িতে আছেন এখন, বা ওনার ছেলে মেয়েরা কিছু জানেন কি? হ্যাঁ, উনি তো এই বাড়িতেই থাকেন। আর কি বলছিলেন, ছেলে মেয়ে? তার কোনো ছেলে মেয়ে নেই। কোনো ছেলে মেয়ে নেই? না, সেই সুখেই তো ভদ্রমহিলা পাগল প্রায়। তার স্বামী পর্যন্ত তার পাগলামি সহ্য করতে না পেরে দেশের বাইরে চলে গেছে। দোকানদার কথা শুনে তিয়াস আর রাত্রি বেশ অবাক হয়। একে অপর দিকে তাকাতে লাগলো তারা। ঠিক বুঝলাম না আপনার কথা। আপনি বললেন ছেলে মেয়ে নেই, আবার ছেলে মেয়ের শোকে পাগল প্রায় কেন? তারা কি আর কেউ বেঁচে নেই? সে এক লম্বা কাহিনী। অনেক বছর আগে একটা হাসপাতালে ডেলিভারি হয় ওনার, সেখানে উনি এক মৃত বাচ্চার জন্ম দেয়, কিন্তু তার দাবি সে নাকি কোনো মৃত বাচ্চা জন্ম দেয়নি। কেউ তার বাচ্চা চুরি করে মৃত বাচ্চা রেখে গেছে। সেই একই প্রলাপ এখনও উনি বকেই চলেছে। সবাই এত বোঝার চেষ্টা করছে, কিন্তু সে কারো কথাই মানতে রাজি নয়। সন্তান হারানোর সেই দুঃখ পাগল বানিয়ে ছেড়েছে তাকে, যদিও এর কতটুকু সত্যি বা মিথ্যা আমরা কেউ জানি না। দোকানদারের কথা শুনে টনক নড়ে গেল তিয়াস আর রাত্রে। তার সাথে কথা শেষ করে যত দ্রুত সম্ভব বাড়ির ভেতরে পা বাড়ালো তারা। বেশ পুরনো একটা বাড়ি, ভেতরে তেমন কোনো সারা শব্দ নেই। আর থাকবেই বা কি করে? মানুষ থাকলে তো সারা শব্দ থাকবে। ঘরের মেইন দরজাটা ভেতর থেকে খুলে রাখা হয়েছে, তাই ভেতরে ঢুকতে বেগ পেতে হয়নি কারো। বাড়ির ভেতরে ঢুকে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাউকে দেখা যাচ্ছে না। অথচ সেই দোকানদারের ভাষ্য মতে কান্না রহমান এ বাড়িতে থাকে। কি হলো, বাড়িতে তো কেউ নেই? তাই তো দেখছি। তাহলে ওই দোকানদার কি বলল? মিথ্যে বললো না তো আমাদের? কাম অন, ওনার আমাদের মিথ্যে বলে কি লাভ? কেন শুধু মিথ্যে বলতে যাবেন আমাদের? তাও ঠিক, হয়তো আগে সত্যি কেউ ছিল, এখন আর সে নেই। এক্স্যাক্টলি, আমিও তাই ভাবছি। কান্না রহমান এমনিতেই মানসিক বিকারগ্রস্ত। এই ধরনের মানুষের ব্যাপারে কিছু বলা যায় না, যখন যা খুশি করতে পারে। সেসব ঠিক আছে, কিন্তু এখন ওনাকে খুঁজে না পেলে কি হবে বলুন তো? আচ্ছা চলো বাইরে গিয়ে খোঁজ করি, কিছু জানবার মতো পেয়েও যেতে পারি। এই বলে তিয়াস রাত্রির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতেই উদ্যত হলো। ঠিক তখন একটা শব্দ ভেসে আসলো উপরের ঘর থেকে, কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ। তিয়াস আর রাত্রি সে শব্দকে অনুসরণ করতে করতে ছুটে যায়। শব্দটা স্টোর রুম থেকে আসছে। আগে এদিকে খুঁজতে আসেনি তারা। তাছাড়া তখন কোনো সারা শব্দও ছিল না এখানে। স্টোর রুমে ঢুকে দুজনের চোখ ছানা পড়া। নিজেদের সামনে একজন মধ্যবয়স্ক মহিলাকে দেখতে পায় ওরা। তার মানে নিশ্চিত ইনিই কান্না রহমান। উনি ছাড়া আর কেই বা থাকবে এ বাড়িতে? রাত্রি এগিয়ে গেল তার দিকে। ঘরটা বেশ অন্ধকার। তিয়াস গিয়ে ধুলোকণায় জর্জরিত বন্ধ জানালাটা খুলে দিল। অমনি কিছুটা আলো ভেতরে এসে ঠিকরে পড়ল। চারপাশটা আলোকিত হয়ে যায়।
কান্না রহমান প্রথমে রাত্রিকে দেখে বেশ ভয় পেয়ে যান, কিন্তু পরে বুঝতে পারলেন যারা তার কাছে এসেছে তারা তার জন্য ক্ষতিকারক নয়। ভয়ের মাত্রা কমে গেল। ক্ষীণ কণ্ঠে রাত্রি আর তিয়াসকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা আমার মেয়েকে দেখেছো? আমার মেয়েকে দেখেছো তোমরা? কে তোমার মেয়ে, আর সে কোথায় আছে এখন? দোকানদারদের কাছ থেকে সবটা জানা সত্ত্বেও রাত্রি তাকে প্রশ্ন করে, কারণ উনি মুখ খুললে হয়তো আরো অনেক অজানা কথা বেরিয়ে আসবে। সে তো আর নেই এখন আমার কাছে। নেই? কোথায় গেছে সে? না না, ভুল বলছো গো তোমরা। সে যায়নি তো, তাকে চুরি করে নিয়ে গেছে। ওই ডাইনিটা আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে। কে আপনার মেয়েকে চুরি করে নিয়ে গেছে? ওই ডাইনিটা। তোমরা ওকে খুঁজে দিতে পারো? আপনার মেয়ে কবে চুরি হয়েছে আর কিভাবে চুরি হলো? আমি এত কিছু জানি না, শুধু এইটুকু দেখেছি ও আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে আর আমার কাছে একটা মরা বাচ্চা রেখে গেছে। আর কিছু জানি না আমি। সবাইকে এত করে বললাম, কেউ বিশ্বাস করলো না আমার কথা, কেউ বিশ্বাস করলো না। সবাই পাগল বলে আমায়। এদিকে কান্না রহমানের কথা শুনে বোঝা গেল উনি মোটেও মানসিক বিকারগ্রস্ত মানুষ নন। যদিও কথাবার্তার ধরন ভীষণ এলোমেলো, পাগলাটে ধরনের, কিন্তু সেগুলো নিছক ওনার মনের কল্পনা নয়, হয়তো সব সত্যি। আচ্ছা শুনুন মা, যে মহিলা আপনার বাচ্চা চুরি করে নিয়ে গেছে তাকে দেখলে চিনতে পারবেন তো আপনি? কি বললে? তুমি আমাকে মা বলে ডাকলে? জানো, এই ডাকটা শোনার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা করে আছি আমি। কেউ মা বলে ডাকে না আমায়, পাগল বলে তাড়িয়ে দেয়। তুমি আমায় মা বলে ডাকলে? আমার মেয়েকে খুঁজে দাও না, দাও না খুঁজে। মা ডাকটা একান্ত মুখ ফসকে বেরিয়ে গেছে রাত্রির মুখ থেকে, কিন্তু ভদ্রমহিলা এই ডাকটা শুনেই যেন পুরো সতেজ হয়ে উঠলেন। মুখে হাসির রেখা ফুটে উঠল তার। আমি কি বলেছি আপনি এই মহিলাকে চিনতে পারবেন দেখলে? পারবো না মানে? 100 বার পারবো। ওই ডাইনির চেহারা আজও ভুলিনি আমি। তোমরা জানো তো, আমি খুব ভালো ছবি আঁকতাম এক সময়। ওর একটা ছবি এঁকে রেখেছি আমি, দেখবে তোমরা, দেখবে। কান্না রহমানের কথা শুনে তিয়াস আর রাত্রি পরস্পরের দিকে তাকায়। তারা ভাবতেও পারছে না একটু পরে কি ঘটবে। কান্না রহমান সত্যি কি রাত্রির মায়ের ছবি দেখাবে নাকি অন্য কারো? এটা ভেবে গলা শুকিয়ে যাচ্ছে রাত্রির। হ্যাঁ দেখান, আমরাও দেখতে চাই কে আপনার এত বড় সর্বনাশ করলো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আনছি। এ বলে কান্না রহমান পেছনের দিকে চলে গেলেন। একটু পরে হাতে একটা ড্রয়িং নিয়ে ফিরে আসে সে। অনেক বছর আগে এঁকে রেখেছিলেন বলে মনে হচ্ছে। ড্রয়িংটা এনে তিয়াস আর রাত্রির সামনে ধরল কান্না রহমান। ছবির দিকে নির্বাক দৃষ্টিতে হা করে তাকিয়ে রইল দুজনে। তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এটা আর কারোর নয়, রাত্রির মায়েরই ছবি। কান্না রহমান তার সুনিপুণ হাতে রাত্রির মায়ের অবয়ব স্পষ্ট ফুটিয়ে তুলতে শতভাগ সফল হয়েছেন। যদিও ছবিটা এখন বড্ড মলিন, কিন্তু এই মলিনতার ভিড়েও নিজের মাকে চিনতে ভুল করেননি রাত্রি। মাথায় দুহাত ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল রাত্রি। তিয়াসও হাঁটু গেড়ে ওর পাশে বসে। এটা আমি কি দেখলাম তিয়াস সাহেব? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি যা দেখেছো আমিও তাই দেখেছি। তুমি প্লিজ এখন এতটা উত্তেজিত হয়েও না। উত্তেজিত হব না? কি বলছেন আপনি এগুলো? সামনে আমার নিজের মা দাঁড়িয়ে আছে, অথচ আমি কিছুই বলতে পারছি না তাকে। ক্রন্ধনরত স্বরে। চুপ, একদম চুপ। এখন এই কথা ওনার সামনে ভুলেও বলা যাবে না, উনি আরও বেশি উত্তেজিত হয়ে যাবেন। যদি তাই হয় আমরা আমাদের পরবর্তী কোনো কাজ করতে পারবো না। প্লিজ নিজেকে একটু সামলাও, প্লিজ, হাত জোর করছি তোমার কাছে। আপনি আসলে আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন না। তোমার মনের অবস্থা আমি ছাড়া কেউ ভালো বুঝতে পারে না। ট্রাস্ট মি, আমি সব ঠিক করে দেব। এখন দয়া করে নিজেকে সামলাও, সবটা এইভাবে নষ্ট করে দিও না। কান্না রহমান লক্ষ্য করলেন এরা দুজন নিজে বসে কোনো বিষয়ে কথা বলছে। এই, তোমরা দুজনে কি কথা বলছো? আমার মেয়েকে খুঁজে দিবে কিনা বললে না তো? হ্যাঁ, কথা দিচ্ছি, আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব আমি, আর আপনার ডাইনিকেও। তখন আপনি তার শাস্তি দেবেন। এদিকে তিয়াস রাত্রিকে দাঁড় করাতে করাতে বলল, তোমরা সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না।
সত্যি তোমরা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে? হ্যাঁ দেব, আর খুব শীঘ্রই। এটা শুনে কান্না হাততালি দিতে দিতে আনন্দে প্রায় লাফানো শুরু করে দিলেন। এদিকে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। নিজের মায়ের এই দুর্দশা দেখতে পারছে না সে। এই দুঃসময় মাকে কিছু বলতেও পারছে না সে। এর থেকে যন্ত্রণাদায়ক আর কি হতে পারে একটা মেয়ের জন্য? তিয়াস বলল, আচ্ছা, কাল সকালে আমাদের সাথে আপনাকে বেরোতে হবে। আপনি যাবেন তো আমাদের সাথে? বেরোতে হবে না, না না না, আমি বেরোবো না। ওরা সবাই আবার পাগল বলে খেপাতে আসবে আমায়। অবশেষে কান্না রহমান ওদের সাথে বেরোতে রাজি হলেন। রাতটা এই বাড়িতে থাকার পরিকল্পনা করলো তিয়াস। একজন লোক আছে যে কান্নার রহমানের জন্য 3 বেলা খাবার দিয়ে যান। সেই খাবার খেয়ে এতগুলো বছর বেঁচে আছেন তিনি। ভদ্রলোককে জিজ্ঞেস করতে সে উত্তর দেয় খাবারের ব্যবস্থা তার স্বামী করে রেখে গিয়েছিলেন, যিনি কিনা এখন দেশের বাইরে থাকেন। যাই হোক, 2টো রুম পরিষ্কার করে তাতে তিয়াস আর রাত্রি শুয়ে পড়ল। কান্নার রহমান তার ঘরে। অনেক চেষ্টা করে রাত্রি তাকে ওর ঘরে আনতে পারেনি। রাত প্রায় 2টো তখন হঠাৎ ঘুম ভেঙে গেল রাত্রির। বুঝতে পারলো নিজের বিছানায় আর নেই সে। কেউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চিৎকার করার বা কিছু দেখার উপায় পর্যন্ত নেই, কারণ তার মুখ আর চোখ তখন একটা শক্ত কাপড় দিয়ে বাঁধা। লোকটা রাত্রিকে একটা ঘরের ভেতর নিয়ে গেল, তারপর দরজাটা বন্ধ করে দেয়। রাত্রি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে, তারপর ওকে পেছন থেকে খুব বাজেভাবে জড়িয়ে ধরলো। তার উষ্ণ নিঃশ্বাস রাত্রি নিজের ঘাড়ের উপর উপলব্ধি করতে পারছে। এরপর লোকটা রাত্রির মুখের বাঁধন খুলে দিল। কে কে তুমি? দেখো, আমার সাথে একদম খারাপ কিছু করার চেষ্টা করবে না বলে দিচ্ছি। লোকটা তখনও চুপ, কোনো কথা বলছে না। রাত্রির মুহূর্তে তিয়াসের প্রয়োজন অনুভব করছে ভীষণভাবে। ও নিশ্চয়ই নিজের ঘরে অঘরে ঘুমাচ্ছে। রাত্রির পর বুঝতে পারলো ওর বুকের উপর সে ধারালো কিছু রেখেছে, হয়তো ছুরি হবে। তারপর সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। এক পর্যায়ে লোকটা ছুরির অগ্রভাগ দিয়ে রাত্রির চোখের বাঁধন এক টানে খুলে দিল। এরপর সে রাত্রিকে নিজের দিকে টেনে নেয়। তার ছুরিটা রাত্রির গলা বরাবর। লোকটার হিংস্র চেহারা দেখে আঁতকে উঠল রাত্রি। অস্পষ্ট স্বরে সে বলে উঠল, তিয়াস তুমি? এদিকে তিয়াস রাত্রিকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে গলা ছুরিটা চালিয়ে দেয়। অমনি প্রকাণ্ড এক চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠল রাত্রি। সারা শরীর ঘেমে একাকার তার। ও চিৎকার শুনে পাশের ঘর থেকে তিয়াস ছুটে এলো। আরে কি হলো তোমার? এইভাবে চিৎকার করছো কেন? একদম কাছে আসবে না আমার, একদম কাছে আসবে না। রাত্রি তিয়াসকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলছে, আরে বাবা, হয়েছেটা কি? এমন করছো কেন? তুমি আমার কাছে আসবে না বললাম না? আমার মনে হচ্ছে তুমি বাজে কোনো স্বপ্ন দেখেছো। দেখো, এইভাবে ভয় পাওয়ার কিছু নেই। তিয়াস দেখতে পাচ্ছে রাত্রি ওকে দেখে রীতিমতো আপকে কাঁটা হয়ে আছে। রাত্রির বারণ অগ্রাহ্য করে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। আমার কাছে আসছো কেন? বলছি না দূরে সরে যাও আমার থেকে। দূরে সরে যাবার জন্য তো আসিনি আমি। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? কাছে আসার জন্য আসনি মানে খুন করতে এসেছো আমায়, তাই না? তিয়াস ভালো করে বুঝতে পারছে রাত্রি নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই এমন ভুল ভাল বকছে। ওর মনের ভয় কাটাতে না পারলে মুশকিল হয়ে যাবে। প্লিজ সরে যাও আমার থেকে, আমার ভয় করছে তোমায় দেখে। কেন ভয় করছে? আমি বাঘ না ভাল্লুক নাকি অন্য কিছু? আমি জানি না, কিচ্ছু জানি না, সরে যাও তুমি। তিয়াস রাত্রির আরো কাছাকাছি চলে আসে, তারপর ওকে নিজের বুকে জড়িয়ে ধরলো। রাত্রি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি হলো? এখনো কি ভয় করছে আমাকে দেখে? দেখো, আমি তোমার কত কাছে চলে এসেছি। রাত্রির কোনো কথা না বলে চুপ করে রইল। ধীরে ধীরে ঘোর কাটতে লাগলো তার। এক পর্যায়ে পুরোপুরি শান্ত হয়ে গেল সে। কি এবার মাথাটা ঠিক হলো তো? সরি, আমি মনে হয় একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। নো, ইটস ওকে। আমি বুঝতে পেরেছি। তুমি বরং এখন একটু বিশ্রাম নাও। আমার খুব ভয় করছে। মানে এই না বললে আমাকে? আরে আপনার জন্য না, সত্যি আমার এই জায়গাটা কেমন জানি লাগছে। আপনি প্লিজ থাকুন না আমার কাছে। ইস, সেটা সম্ভব না যে ম্যাডাম। সম্ভব না? কেন সম্ভব না? একটা ছেলে এবং মেয়ে এভাবে এক ঘরে রাত কাটাতে পারে না। লোকে জেনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে যে। কেউ কিচ্ছু জানবে না, আর জানলে তাতে বয়েই গেছে আমার। আপনি আমার সাথে থাকবেন, ব্যাস, আর কিচ্ছু জানি না আমি। থাকতেই হবে বলছো? হ্যাঁ, আপনি চলে গেলে আমি কিন্তু আবারও চিৎকার করব। ঠিক আছে বাবা,
চিৎকার চেঁচামেচি করতে হবে না, আর আমি বরং এই চেয়ারটার উপরে বসি, আপনি নিশ্চিত ঘুমান। এই ভাঙা চেয়ার আপনার ভার নিতে পারবে বলে মনে হয়? তাহলে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো আমি? আপনি কি আমাকে শাস্তি দেবার পায়তারা করছেন? আমি কখন বললাম আপনি দাঁড়িয়ে থাকবেন? আপনি বরং এই পাশটায় শুয়ে পড়ুন, আমি ও পাশটায়। ছি ছি, আপনার কি লজ্জা নেই? জেনে শুনে একটা পরপুরুষের সাথে নিজের বেড শেয়ার করতে চাইছেন? একদম লেকপোল করার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। এতটা বিশ্বাস করেন আমায় আপনি? যদি সত্যি কোনো ক্ষতি করে দেই আপনার, তখন কি হবে? এত বকবক না করে শুয়ে পড়ুন তো মশাই, বড্ড ঘুম পাচ্ছে আমার। আর আপনি কেমন সেটা কি এত সময় একসাথে থেকেও বুঝতে পারিনি আমি? কি ভেবেছেন? এই বলে রাত্রি ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। তিয়াস আর দেরি না করে সেও বিছানায় উঠে পড়ে। বালিশ নেই তাই অগত্যা নিজের হাতকে দিয়ে বালিশের কাজ সারতে গেল। মাথা নিচে কণিটা রেখে শটান হয়ে শুয়ে পড়ল। রাত্রের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে দেয়। এরপর সকালবেলা কান্নার রহমানকে নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হয় তিয়াস, সাথে রাত্রি। তিয়াসের বাসাতে রাত্রির বাবা অপেক্ষা করছে। রাত্রি অবশ্য এখন ওর বাবার বিষয়ে কিছুই জানে না। নিজের আসল মা অবধি পৌঁছেতে যে ওর বাবার কতখানি অবদান সেটা জানে না রাত্রি। আমান সাহেবের পূর্ব পরিচিত তিয়াস, ছেলে হিসেবে সে যথেষ্ট ভালো। যখন আমান সাহেব জানতে পারে তার স্ত্রী রাত্রিকে টাকার লোভে কারো কাছে বিক্রি করে দিতে চাইছে, তখন সে তিয়াসের শরণাপন্ন হয়। ক্লায়েন্ট সেজে কতগুলো জাল টাকা নিয়ে পৌঁছে যায় রাত্রিদের বাড়ি। ঝুঁকি নিয়ে করতে হয়েছে সব। শেষ পর্যন্ত নির্বিঘ্নে রাত্রি উদ্ধার করতে সক্ষম হয় সে। এদিকে রাত্রিদের বাড়িতে রাত্রির মা অর্থাৎ আমান সাহেবের স্ত্রী টাকা আর মেয়ে হাত থেকে ফসকে যাওয়া শোকে পাগল প্রায়। তারপরে সেই বৃদ্ধের কল আসলো। ভদ্রমহিলা ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। কি ব্যাপার, তুমি কি বেঁচে আছো? ফোন রিসিভ করছো না কেন? আমি শেষ হয়ে গেছি, হরা সর্বশান্ত করে দিয়েছে আমায়। হতাশার স্বরে। মানে কি বলছো তুমি? কি হয়েছে? কেউ আমার চোখে ধুলো দিয়ে রাত্রিকে নিয়ে পালিয়ে গেছে। আমার সোনার ডিমও গেল, রাজহাঁসও গেল। এবার আমি কি করব? কেউ কেউ করছো কেন? যে তোমার মেয়েকে কিনে নেবার কথা ছিল সে তো তোমার ক্লায়েন্ট। যাও এখন গিয়ে চেপে ধরো তাকে। না, কোনো ক্লায়েন্ট ছিল না। সে কেউ একটা গেম খেলেছে আমার সাথে। সে জানতো আমি রাত্রিকে বিক্রি করে দিতে চাইছি, তাই এটা করেছে, ইচ্ছে করছে। আমার মনে হয় তোমার স্বামীর হাত আছে এই কাজে। সে লোক দিয়ে করায়নি তো এইসব। ঠিক ধরেছ, আমারও তাই মনে হয়। বুড়োটা বাড়িটাও আসছে না। আমার মনে হয় ওই করেছে এসব। রাত্রের জন্য আর বরাবরের জন্য বেশি দরদ। তাহলে কি করবে এখন? আমি কি করব জানি না। তুমি বরং চলে এসো আমার এখানে। আমার মাথায় কাজ করছে না আজকাল। জানি না এখন কি করে ফেলি নিজেকে। ঠিক আছে, তুমি সামলাও নিজেকে, আমি আসছি। তারপর দুজনে মিলে একটা বুদ্ধি খুঁজে বের করব। একবার ওই বুড়োটাকে পাই হাতের কাছে, আর ওর মেয়েকে। তারপর বুঝাবো আমার সাথে পাঙ্গা নেওয়ার কি ফল হতে পারে। ওদেরও ছাড়বো না আমি, দুটোকেই দেখে নিব। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আমি শীঘ্রই আসছি, তুমি নিজেকে একটু শান্ত রাখো। হ্যাঁ, এসো, তাড়াতাড়ি এসো। তিয়াস রাত্রি আর তার মাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো। সেখানে রাত্রি আমান সাহেব অর্থাৎ নিজের বাবাকে দেখে অবাক। তিয়াস রাত্রিকে বুঝিয়ে বলে আজকে রাত্রে নিজের আসল মাকে খুঁজে পেয়েছে। যে মানুষটার জন্য সে আর কেউ নয়, তার বাবাই। আমান সাহেব রাত্রিকে উদ্ধার করার ব্যবস্থা না করলে আজ ওর সাথে আরো ভয়ানক কিছু হতে পারত। রাত্রি অবশেষে নিজের বাবাকে বুঝতে পারে। পরের দিন আমান সাহেব তিয়াস রাত্রি সাথে কান্নার রহমানকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবার লক্ষ্য আমান সাহেবের স্ত্রী আর তার সঙ্গীকে জব্দ করা আর তাদের থেকে সমস্ত রহস্যের উদ্ঘাটন করা। রাত্রিদের বাড়িতে সেই বৃদ্ধ এসে হাজির হয়, তার সাথে একটা মেয়ে। আমান সাহেবের স্ত্রী মেয়েটাকে থেকে বেশ অবাক হলো। একে কাকে নিয়ে এলে আমার বাড়িতে? ও আমার সাথেই থাকে, দেখো ওর চেহারাটা দেখো, অনেকটা রাত্রির মতোই, তাই না? অনেকটা? অবশ্যই না, কিছুটা রাত্রির মতন। কিন্তু এখানে কেন? মাথার বুদ্ধি কি ধার নিয়ে এসেছো তুমি? এতদিন রাত্রিকে নিয়ে যে কাজ করাতে ওকে দিয়ে
এখন সেটা করব আমরা। ব্যাস, বস মাস শেষে হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই চলবে। দেখতে রাত্রির মতো হওয়াতে কেউ কিছু বুঝতেও পারবে না। এবার আমি বুঝতে পেরেছি, সেদিন তোমার স্বামী আমার বাসায় গিয়ে ওকেই দেখতে পেয়েছিল, আর তখন তার নিজেরাই মাথা ঘুরে যায়। ওকে রাত্রি ভেবে বসেছিল। তাই বলেছি, মানুষকে ধোঁকা দিতে সমস্যা হবে না আমাদের। রাজি হবে না মানে? রাজি না হলে জোর করে করাবো। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, এই নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। আমার একটা ভয় হচ্ছে, যদি বুড়োটা চলে আসে তখন কি করব আমরা? কি করব সেটা এখনো জিজ্ঞেস করেছো আমায় তুমি? ও এই বাড়িতে পা রাখার সাথে সাথে শেষ করে দেব। এবার এই কাজ করতে আর দেরি করব না আমি, তাতে যা হয়ে যায় যাক। একটু পরে রাত্রি মায়ের কাছে একটা অচেনা নম্বর থেকে কল আসলো। ক্লায়েন্ট ভেবে ফোনটা রিসিভ করলো সে, আর তাই হলো। কি ম্যাডাম, ভালো আছেন তো? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি, আজ রাতে হবে? 1 ঘন্টার জন্য। হবে না মানে? জব্বর হবে, তবে টাকাটা একটু বেশি লাগবে। এখন আর পুরানো রেট নেই না, টাকা বাড়িয়েছে। টাকার কথা চিন্তা করবেন না, কখন আসতে হবে বলেন। রাত 10টার পরে আসলে ভালো হয়, চাইলে তার আগেও আসতে পারেন। ঠিক আছে, রেডি করে রাখবেন, আমি যথাসময়ে পৌঁছে যাব। হ্যাঁ আসুন। আর শুনুন একটা কথা। কি কথা আবার? আপনার বাসায় বেশি লোকজন নেই তো? যদি তাই হয় তবে আমি পরে আসব। না, আপাতত আমরা 3 জনই আছি, আপনি আসতে পারেন, সমস্যা নাই। ও 3 জন মানে আপনি, আপনার মেয়ে আর আপনার স্বামী, তাই তো? আমরা 3 জনই আছি, এর বেশি না। আর আপনি এত কেন জানতে চাইছেন বলুন তো? কাস্টমার হয়ে পুলিশের মতন জেরা শুরু করেছেন দেখছি। সরি ম্যাডাম, আপনি না চাইলে বলতে হবে না, আমি এমনি জিজ্ঞেস করলাম। তিয়াস ফোনটা রেখে চিন্তিত হয়ে পড়ল। এসব কি বলছেন উনি? রাত্রি তো আমাদের সাথে, তাহলে উনি কাকে রেডি করে রাখার কথা বললেন? আবার বলছে বাসায় নাকি 3 জন আছে, তার মানে আরও কেউ আছে। হ্যাঁ, এগুলো জানার জন্যই তো তোমায় ক্লায়েন্ট সাজিয়ে ফোন করলাম। আমি ভালো করেই জানি বাসায় ওর সাথে এখন কে আছে, কিন্তু কথা হলো ও ক্লায়েন্টকে কথা দিল কার ভরসায়। আবার কার কোনো অনাথ করতে চাচ্ছেন মহিলা? উনি মিথ্যে বললো না তো? না, এই বিষয়ে মিথ্যা বলবে না কিছুতেই। তাছাড়া এটা নিয়ে মিথ্যা বলে কি লাভ ওর? ক্লায়েন্ট তো ওর চেহারা দেখে টাকা দিবে না, তার জন্য কাজটা হওয়া চাই। ঠিক, তবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। সেভাবে কাজ করতে পারলে আজ রাতেই সবাইকে হাতে নাতে ধরা যাবে। প্ল্যান? কীরকম প্ল্যান বলো? এরপর তিয়াস আর তার পরিকল্পনা নিয়ে আমান সাহেবের সাথে আলোচনা করে আমান সাহেবও রাজি হলো ওর কথায়। যদিও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে আজ রাতে রাত্রির মা তার সঙ্গীকে জব্দ করা যাবে। একটু পরে তিয়াস আবারও রাত্রির মাকে ফোন করে। ম্যাম, আপনাকে আমি ডবল টাকা দেব, কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে। ডাবল টাকার কথা শুনে লোভী মহিলা যেন আকাশে চাঁদ হাতে পেল। ভীষণ খুশি হলো সে। কি করতে হবে বলুন? আজ রাতে আমি আসবো ঠিক, তবে আমার সাথে আমার এক সঙ্গীও আসবে। আমাদের দুজনকেই সুযোগ দিতে হবে আজ। হ্যাঁ, 2 জন একসাথে? কি বললেন, আবার বলেন? মহিলা তিয়াসের অদ্ভুত দাবি শুনে সত্যি ভরকে গেল। হ্যাঁ, আমার সাথে এক বন্ধু আসবে। আজ রাতটা আপনার মেয়ের আমাদের দুজনকে দিতে হবে। না না না, সে কি করে হয়? আমার ছোট মেয়ে 2 জনকে একসাথে সহ্য করতে পারে না। আপনি টেনশন করবেন না, আমরা যা করার বুঝে শুনেই করব। আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, পুরোটাই আমরা 2 জন ডিল করে নেব। দেখুন, একদম বাড়াবাড়ি যেন না হয়। আমি এই শর্তে রাজি হতে পারি, তবে 2 গুণ নয়, 4 গুণ টাকা চাই আমার। আচ্ছা, আমি রাজি, তাই হবে। ঠিক আছে, তবে আবারও বলছি, যা করার সাবধানে। বাড়াবাড়ি কিছু হলে কিন্তু আপনাকে আর আপনার বন্ধুকে দেখে নেব আমি। এই বলে সে ফোনটা কেটে দিল। এরপর রাত 10টার পর রাত্রিদের বাড়িতে তিয়াস থেকে একজনকে নিয়ে ঢুকে পড়ল। রাত্রির মা ওকে দেখে চিনে ফেলবে তাই একটু অন্যরকম সেজে আসলো।
এসে মহিলার হাতে টাকার বান্ডেল ধরিয়ে দিল। সে ওদের ঘরের বাইরে রেখে ভেতরে চলে যায়। তিয়াস আর তার বন্ধু স্পষ্ট শুনতে পাচ্ছে মেয়েটা ভেতরে বসে কান্না করছে। সে কিছুতেই রাজি হচ্ছে না। আমান সাহেবের স্ত্রী তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। এক পর্যায়ে মহিলা মেয়েটাকে মারধর শুরু করে দিল। একটু পরে সে চুপ হয়ে যায়। তাকে ভয় দেখে রাজি করানো হলো। কাজ শেষ হলে মহিলা ঘর থেকে বেরিয়ে এলো। এবার আপনারা ভিতরে যেতে পারেন, আমরা দরজার বাহিরেই অপেক্ষা করব। তিয়াস আর তার সাথে থাকা লোকটা মহিলার কথা মতো ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। আমান সাহেবের স্ত্রী আর সে বৃদ্ধ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ঠিক তখন তাদেরকে অবাক করে দেয় বাড়ির ভেতর আমান সাহেব ঢুকে পড়েন। তার স্ত্রী তাকে দেখে ভীষণ ক্ষেপে যায়। ড্রয়িং রুমে চলে গেল তারা। এই বুড়ো, এতদিন কোথায় ছিলে? এখন কেন এসেছো এই বাড়িতে? আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেই কৈফিয়ত কি তোমায় দিব? তার আগে বলো, এখন পাঠাবে লোকটার সাথে তুমি এত রাতে কি করছো? ইনি এখন আমার বাড়িতে কেন? তোমার ফালতু প্রশ্নের জবাব দেওয়ার সময় একদমই নেই আমার। ভিতরে কাজ চলছে, একদম চিৎকার চেঁচামেচি করবে না। কাজ চলছে? কিসের কাজ চলছে ভিতরে? সেসব পরে জানলেও চলবে, আগে বলো রাত্রি কোথায়? ওকে কি করেছো তুমি? আমি ওকে তোমার কবল থেকে মুক্ত করে নিয়ে গেছি, কারণ ও তোমার কাছে থাকলে এতদিন হয়তো অন্যের অত্যাচারে মরেই যেত। দেখেছো, আমি বলেছিলাম না সবের কাজ এই বুদ্ধি করে তোমার মেয়েকে সরিয়েছে। আজকেই শেষ করো একে, নয়তো তোমার আরো বড় সর্বনাশ করবে এই লোক। আমার সাহেবের স্ত্রী বৃদ্ধের কথা শুনে আরো বেশি রেগে যায়। একদম ঠিক বলছো তুমি। আজ ওকে শেষ করেই ছাড়বো, আমি দেখি কে বাঁচায় ওকে। এই বলে মহিলার বৃদ্ধ আমার সাহেবকে আঘাত করতে উদ্যত হয়। ঠিক তখন তিয়াস তার সাথে থাকা লোকটাকে সাথে নিয়ে ড্রয়িং রুমে হাজির হয়। ইন্সপেক্টর অ্যারেস্ট করুন এই মহিলাকে, সাথে সঙ্গীকেও। এই বলে তিয়াস ওর ছদ্মবেশ খুলে ফেলল। আমান সাহেব স্ত্রী তিয়াসকে দেখে যেন একটা হাই ভোল্টেজের শক খেলো। এ কি, তুমি কেন এসেছো আবার আমার বাড়িতে? আর ইন্সপেক্টর কে? আমায় তাহলে চিনতে পেরেছেন ম্যাডাম? গুড। তাহলে এবার আমার বন্ধু আপনার আরেক ক্লায়েন্টকেও চিনে নিন। ইনি হচ্ছেন ইন্সপেক্টর তাজ। আপনার সমস্ত কুকর্মের কথা আমরা জানলেও আইন তো জানে না, তাই আইনের চোখে আজকে সবটা পরিষ্কার করে দিলাম। স্যার দেখুন, মহিলা কিভাবে বাড়িতে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায়, এমনকি নিজের স্বামীকে পর্যন্ত শেষ করতে হাত কাঁপল না এর। একে গ্রেফতার করুন। এরপর তিয়াস রাত্রি আর কান্না রহমানকে বাড়ির ভেতরে নিয়ে এলো। কান্না রহমানকে দেখে আমার সাহেবের স্ত্রী আবারও ভরকে গেল। চোখের পলকে কোথা থেকে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। ইন্সপেক্টর অবশেষে তাকে আর তার বৃদ্ধ সঙ্গীকে গ্রেপ্তার করলো। তারপর তাদের দুজনকে বেঁধে থানায় নিয়ে যাওয়া হয়। আদালতে নিজেদের সমস্ত কৃতকর্মের কথা স্বীকার করে আমান সাহেবের স্ত্রী আর তার সঙ্গে 20 বছর আগে যখন সে জানতে পারে একটা মৃত বাচ্চার জন্ম দিয়েছে, অথচ তার পাশের কেবিনে একজন সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে, ভদ্রমহিলা নার্স ডাক্তারদের মোটা টাকা লোভ দেখে বাচ্চা বদল করে নেয়। অবশ্য তখন হাসপাতালে ডাক্তার ইরান ছিলেন না। উনি উপস্থিত থাকলে এই কাজ কিছুতেই হতো না। এরপর আমান সাহেব তার স্ত্রী রাত্রিকে নিজের মেয়ের মতো করেই লালন পালন করতে পারে। আমান সাহেব নিজের স্ত্রীর কৃতকর্মের কথা কিছুই জানতেন না। এরপর হঠাৎ এক বিপত্তি ঘটল। মাত্র 1 মাসের মাথায় রাত্রিকে কেউ চুরি করে নিয়ে যায়। চোর সুবিধে করতে না পেরে ওকে একটা ময়লার বাক্সে ফেলে রাখে। সেখান থেকে একজন ওকে কুড়িয়ে পায়, নিজের নিঃসন্তান স্ত্রীর হাতে তাকে তুলে দেয়। তাদের ঘরে রাত্রি ধীরে ধীরে বড় হতে থাকে। একসময় ভদ্রলোকের স্ত্রীও দুনিয়া ছেড়ে চলে যায়। মেয়ের ভালোর কথা ভেবে রাত্রির বাবা পালিত মেয়েকে বড়লোক পরিবারের কাছে বিক্রি করে দিল। অদ্ভুতভাবে আবার নিজের পরিবারে আবার আগের বাবা মায়ের কাছে এসে পড়ল রাত্রি। সেখানে জীবনের বাকিটা জীবন কাটাতে লাগলো তার। রাত্রি পরিবার এক পর্যায়ে ভীষণ অর্থ সংকটে পড়ে। এই থেকে বাঁচতে রাত্রির মা মেয়েকে দেহ ব্যবসায় নামিয়ে দিল। এরপর যখন দীর্ঘ বছর পরে সে বৃদ্ধ রাত্রির লকেট নিয়ে হাজির হলো, রাত্রির মা তাকে টাকার লোভ দেখে নিজের দলে পটিয়ে নিল। রাত্রি যেহেতু তার আসল মেয়েই ছিল না কোনোদিন, তাই ওর পরিচয় উদ্ঘাটনের মহত্ব আমান সাহেবের কাছে থাকলেও তার কাছে ছিল না। রাত্রি আমান সাহেবের নিজের মেয়ে এটা জানার পরে আমান সাহেবের সামনে নিজের অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায়। অথচ তখন এটাও বলা মুশকিল ছিল ভদ্রমহিলার কাছে যে সে রাত্রিকে একজনের কোল খালি করে চুরি করে নিয়ে এসেছে।
বাধ্য হয়ে স্বামীকে শেষ করে দেওয়ার চেষ্টা করে সে। এরপর রাত্রিকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চায়। পরের ঘটনা আমরা সবাই জানি। সমস্ত সাক্ষী প্রমাণ পেয়ে আদালত সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমান সাহেবের স্ত্রীকে সন্তান চুরি এবং মেয়েকে যৌন নির্যাতনের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো। স্ত্রীকে সাহায্য করার জন্য রাত্রির বাবাকেও কিছু সময়ের জন্য কারাদণ্ডে রাখা হলো। এমনকি সেই বৃদ্ধও ছাড় পেল না, তাকেও 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। এর 1 মাস পরে তিয়াস রাত্রির সমস্ত অতীত সম্পর্কে নিজের পরিবারকে অবগত করে। তারা একজন ধর্ষিতার সাথে নিজের ছেলের বিয়েতে প্রথমে রাজি না হলেও পরে তিয়াসের প্রচেষ্টা সফল হয়। সে তার পরিবারকে বোঝাতে সক্ষম হয় একজন নারী সত্যিকারের কুমারী না ধর্ষিতা সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় তার চরিত্র, তার চিন্তাধারা। রাত্রিকে হাজার পুরুষ ভোগ করলেও তাতে তার চরিত্র বিন্দু মাত্র কলুষিত হয়নি, কারণ রাত্রি নিজের দিক থেকে সবসময়ের জন্য সৎ ছিল, তার চিন্তা ভাবনা সৎ ছিল। এমন একজনকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করে তিয়াস, এবং সে চেষ্টা করে আর কোনো কারণে যেন রাত্রিকে দুঃখ বা কষ্ট পেতে না হয়। এরপর মহা ধুমধামে তিয়াস রাত্রি বিবাহ সম্পন্ন হয়। কান্না রহমানও নিজের মেয়েকে ফিরে পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে।